এই ফ্যামিলিতে 1987 সালের পরের থেকে কোনো কন্যা সন্তান হয়নি, শুধু পুত্র সন্তান হয়েছে। দেখা যাচ্ছে যে দুটো আঙুল দিয়ে না এরকমভাবে, ঠিক এরকমভাবে না কেউ একটা চাপ দিয়ে রেখেছিল ওকে, এবং ওর গলার এই জায়গাটা না পুরো মানে কি বলবো দাগ পড়ে গেছে, কিছু একটা কালশিটে পড়ে গেছে। ষষ্ঠী পুজোর ঠিক পরের দিন খবর আসে যে ওর বড় জেঠি করে। আবারও সেম কানের কাছে এসে বলছে, এবার মেয়ে বাবা দুজনকেই নিয়ে যাব। যাবি? তুইও যাবি? আমার বুকের ওপর এক পা দিয়ে এবং খুব সজোরে পা দিয়ে আমার দিকে এরকমভাবে তাকিয়েছিল। আমি খুব ভয় পেয়েছি। বড় মার না এখান দিয়ে হচ্ছে কিছু একটা হয়েছে, বড় মার এখানে কিছু একটা হয়েছে। এই বাড়িতে আর কিছু হওয়ার নয়, এই বাড়িতে যারা থাকবে তারা আর ঠিক মতন থাকতে পারবে না। আজকের ঘটনাটি জলপাইগুড়ি এবং শিলিগুড়ির মধ্যবর্তী এক অঞ্চলের ঘটনা। একটা ঘটনা যার শুরু হয়েছিল এক অজ্ঞাত অভিশাপ থেকে। একটা অভিশাপ ধীরে ধীরে শেষ করে দিয়েছিল একটা সম্পূর্ণ পরিবারকে। প্রথমে শুরু হয় কিছু ছোট ছোট অস্বাভাবিক ঘটনা দিয়ে। হঠাৎ অসুস্থতা, অকারণে মৃত্যু, বাড়ির মধ্যে অদ্ভুত হেভিনেস, আর একের পর এক নেমে আসা অজানা বিপদ, যে পরিবারের মানুষজন বুঝতে পারে তাদের সাথে যা ঘটছে সেটা নর্মাল কিছু নয়। ধীরে ধীরে বাড়ির প্রায় প্রত্যেক সদস্যের প্রাণ কেড়ে নিতে শুরু করে সেই অদৃশ্য শক্তি, আর একটা স্বাভাবিক হাসি খুশি পরিবার পরিণত হয় এক মৃত্যুপুরীতে। সবচেয়ে শকিং বিষয় হলো, প্রায় এক যুগ পেরিয়ে গেলেও আজও সেই পরিবারটি সম্পূর্ণ মুক্তি পায়নি। পার্সোনালি আমার কাছেও এরকম বহু কেস এসেছে যেখানে বছরের পর বছর ধরে কিছু পরিবার অদ্ভুত অভিশাপ, আনএক্সপ্লেন্ড ঘটনা আর মানসিক আতঙ্কের মধ্যে দিয়ে গেছে। কিছু মানুষ আজও সেই ট্রমা থেকে বেরোতে পারেননি, আবার অনেক ক্ষেত্রেই ভগবানের দয়াতে আমরা তাদেরকে বার করে আনতে পেরেছি। আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, আজকে বনি আমাদের সাথে এই ঘটনাটি শেয়ার করেছেন। আজকের এই এপিসোডটা দেখার পর আপনারা যদি নিজেদের লাইফের এরকম কোনো ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নাম্বারটি আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কমেন্ট সেকশনের একদম প্রথম পিন কমেন্টেও পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। হ্যালো বনি, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো, কেমন আছো তুমি? হরে কৃষ্ণ, আমি যথেষ্ট ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার সাথে তুমি ফার্স্ট কবে যোগাযোগ করেছিলে? তোমার সাথে কথা হয় 5 বছর আগে, তারপরে তো 2021-22 কথা হয়েছিল। তারপরে আর কথা হয়নি। আবার আজকে তো পুরো সামনাসামনি। তুমি রিসেন্টলি যখন যোগাযোগ করলে, ঠিক আছে, তখন আমি বুঝতে পারলাম যে না, তোমার সাথে এর আগেও কথা হয়েছিল। তখন তুমি কিছুর একটা মধ্যে দিয়ে যাচ্ছিলে, বা তারপরেই তোমার সাথে কিছু একটা হয়েছিল, সেটা পরের ব্যাপার। বাট তোমার একটা কেসের ব্যাপারে আজকে আমরা কথা বলবো বা জানবো তোমার থেকে। রাদার কেসটা জলপাইগুড়ি থেকে শিলিগুড়ির মধ্যবর্তী এরিয়ার। হ্যাঁ, এবং খুব বিভৎস কিছু একটা ঘটে গেছে ওখানে, ঘটে চলেছে, এবং সেই ঘটনাটা বহু বছর ধরে চলছে এবং এখনো পর্যন্ত চলবে কিছু বছর, মানে চলবে, যেটা প্রেডিকশন। ওকে, সেই ঘটনাটাই আজকে আমি তোমাকে বলবো। আমি জানি না একটা এপিসোডে এটা শেষ হবে কি না, ঠিক আছে, বাট স্টিল আমরা ট্রাই করব। কি ঘটেছিল বনি? 2022 সালের ঘটনা এটা। আমার কাছে এসেছিল। আমি তোমাকে 2022 সাল ঘটনাটা আমার কাছে, কেসটা তো আমি নিয়েছিলাম, তার আগেও কিছু ঘটনা ঘটে যায় এই ফ্যামিলির সাথে। আমি ওই ঘটনাটা দিয়ে শুরু করব, নইলে তুমি 2022-এর পরের থেকে বুঝতে পারবে না। আমার কাছে ফোন আসে এবং একজন ভদ্রলোক ফোন করে বলেন যে আমরা এরকম শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মাঝামাঝি একটি জায়গা থেকে আপনাকে ফোন করছি, আপনার সাথে দেখা করতে চাই। তা আমি
ওনাদেরকে বললাম যে এত দূরের থেকে আসার দরকার নেই, আপনারা ফোনে আমার সাথে যোগাযোগ করুন বা কথা বলে নিন, আমি দেখে নিচ্ছি। তো আমাকে বলল যে না, অনেক বড় কিছু ঘটনা রয়েছে যা সামনাসামনিতেই বলতে হবে। আমি বললাম বেশ, আসুন। তো তারা একটা ডেট নিল। তো ডেটটা নেওয়ার পরে আসলো একজন ভদ্রলোক এবং তার মা, আরও তিনি বৃদ্ধা, এবং তার মেয়ে, বড় মেয়ে। তো ওনারা যখন এসে বসেন, কিছুক্ষণ, দেখো এত দূরের থেকে এসেছে শুধুমাত্র দেখা করার জন্য, কিছু কথা বলার জন্য। আমি তখন জিজ্ঞাসা করলাম সমস্যা কি। আমাকে বললো সমস্যাটা এবার বলতে শুরু করবো, এবার তুমি বুঝে নাও এটা আমাদের বাস্তুর সমস্যা না আমাদের সমস্যা। তো আমি বললাম যে বলতে শুরু করুন। এবার ঘটনাটা আমি বলছি। 1987 সাল থেকে একটা ফ্যামিলিতে, মানে এই যে ফ্যামিলির কথা বলছি, এই ফ্যামিলিতে 1987 সালের পরের থেকে কোনো কন্যা সন্তান হয়নি, শুধু পুত্র সন্তান হয়েছে। এবং যে ঠাম্মা এসেছিলেন, মানে আমি ঠাম্মাই বলছি ওনাকে, যে ভদ্রলোকের সাথে, তো সেই ঠাম্মা বলেন যে আমার 7খানা পুত্র সন্তান, আমার কোনো কন্যা সন্তান হয়নি। এবং আমার এই যে ছেলে এসেছে, যে ভদ্রলোক এসেছেন, ইনি হচ্ছে কি বলবো 5 নাম্বার এরকম। আর ওনার প্রথম ছেলে মারা গেছে, মারা গেছে, প্রথম পুত্র মারা গেছে। এবং যে ষষ্ঠবার হয়েছে এবং সপ্তমবারে 2 ছেলে হয়েছিল, সেই মারা গেছে। তাহলে বেঁচে আছে কজন, যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আর পঞ্চম, 4জন বেঁচে রয়েছে, আর 3 জন মারা গেছে। তো এবার এনাদের পরিবারে যাদের যাদের বিয়ে হয়েছে সবারই ছেলে হয়েছে, কারণ মেয়ে হয়নি। তো এবার যথারীতি যখন এই কাকু বিবাহ করবেন, তার আগে বলে রাখি যে এনাদের বাড়িটা একটুখানি বলি। সর্বশেষে তো কাকুর বিয়ে হয়েছে, তার আগে জ্যাঠাদের সবার বিয়ে হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, কিন্তু তারা যখন দেখছে যে কোনো মেয়ে সন্তান হচ্ছে না, সেহেতু ওরা ওটা মেনেই নিয়েছে। মানে 1987 সাল মানে বুঝতে পারছো যে কবে থেকে তাদের বাড়িতে পুত্রই হয় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কাকু একটা সরকারি দপ্তরে জব পান। তো তারপরে গিয়ে তার বিবাহ হয়, কারণ ওনাদের বাড়িতেও না একটা ওই চত্বরে ঘটে গেছিল যে হয় না যে এই জিনিসটা, যে বিয়ে করছে কিন্তু আমাদের মেয়ে যদি কোনো অসুখী হয়, ওদের বাড়িতে হয়তো কোনো অভিশাপ রয়েছে বা কোনো কিছু হচ্ছে রয়েছে, যেহেতু ছেলে হয় মেয়ে হয় না তাই জন্য। হ্যাঁ। তো আর যে জায়গাটার কথা বলছি, ওনাদের বাড়ির যে জায়গাটার কথা বলছি, বেশি তো বাড়িঘর ছিল না, অনেকটা বছর আগেকার ঘটনা আমি বলছি এটা। তো যেহেতু অনেক বাড়িঘর যেহেতু নেই, এবং ওদের বাড়ির সামনে না তোমার চা বাগান রয়েছে। আমরা খুব স্বাভাবিকভাবে দেখবে যে শিলিগুড়ি, জলপাইগুড়ির ওই চত্বরে না বাড়ির উঠোনের মধ্যেই কিন্তু চা বাগান রয়েছে। তো ওনাদের বাড়িটাও ওরকম, এবং যেহেতু ওদের অনেক বড় হচ্ছে ফ্যামিলি, সেহেতু ওদের বাড়িটাও হচ্ছে বড় রয়েছে, আঙিনাটাও যথেষ্ট হচ্ছে বড় রয়েছে। তো সবাই মিলেমিশে হচ্ছে থাকছে। এবার যে হচ্ছে দ্বিতীয় ছেলের বউ রয়েছে, মানে জেঠি রয়েছে, তার জীবনের একটা ইচ্ছা ছিল যে ওনার 2 ছেলে ছিল, তো ওনার ইচ্ছা ছিল যে আমার একটা মেয়ে হোক, কিন্তু ওনার তো মেয়ে হচ্ছে না। এবারে যখন কাকু বিয়ে করলেন, মানে এই যে কাকুর কথা আমি বলছি যে আমার কাছে এসেছেন, সে বিবাহ করলেন, এবং একটা খুব আশ্চর্যজনক ঘটনা যে তার প্রথম সন্তান মেয়ে হয়েছে। এবং যখন প্রথম সন্তান মেয়ে হয়েছে, এবার না বাড়িতে সবাই আশ্চর্য এবং খুশি, যে হচ্ছে পুতুল, যে আমার কাছে এসেছে, আমি বললাম না, মানে মেয়েটার নাম পুতুল। হ্যাঁ, মেয়েটার নাম পুতুল। তো পুতুল এসেছে, যে মেয়েটা এখন বড় হয়েছে। তো যখন পুতুল হলো, সেই সময় না বাড়িতে একটা আনন্দ, তো খুব ভালো কথা। ওর যে জেঠি আছে, ওরা না সবাই বড় জেঠি বলেই ডাকে, যেহেতু প্রথম বললাম যে হচ্ছে প্রথম সন্তান ওনার মারা গেছিল, সেহেতু দ্বিতীয় যে সন্তান ছিল সেই সন্তানকেই হচ্ছে সবাই বাড়ির বড় ছেলেই বলতো, মানে বড়দা বলতো, তাই বড় জেঠি বলেই বলছি। আমি না আর কোনো জেঠিদের কথা বলবো না, কারণ আর কোনো জেঠিদের এখানে ভূমিকা নেই, তার জন্য আমি শুধু বড় জেঠি
হিসাবে বলবো। মানে যে অ্যাকচুয়ালি দ্বিতীয় সন্তান। হ্যাঁ, ওকে, তার ওয়াইফের কথা বলছি, Okay. বড় জেঠি বলে তারা। হুম। যেহেতু ছোট মানে মেজো হওয়ার কথা, বাট যেহেতু প্রথম সন্তান জন্মেই মারা গেছে, হ্যাঁ, তাই জন্য বড় হিসেবে বড় কনসিডার করা হিসাবে হচ্ছে। ওদেরকে ধরা হয়। হুম, তো হুম। বড় জেঠি হিসাবে বলবো পুরো ঘটনাটা। এবার বড় জেঠি সবসময় বলতে গেলে পুতুলকে নিয়েই থাকা খাওয়া এরকম একটা ব্যাপার। তো এবার সব জেঠিরাই কম বেশি নেয়। পুতুলের মা প্রথম ভাবছিল যে যাক, বার্থডে কবে মেয়েটার? মেয়েটার জন্মদিন হচ্ছে তোমার আগস্টের 4 তারিখে। মানে সালটা জানতে চাইছি বেসিক্যালি। মেয়েটার জন্ম হয় তোমার 1997 সাল, মেবি না, ওর 97 সাল থেকে 98 সাল জন্ম হয়। আগস্ট মাসের 4 তারিখে ওর জন্ম হয়। তো মেয়েটা যখন জন্ম হলো, তারপরে পুতুল ওর মায়ের সাথে কম থাকছে, সব জেঠিদের সাথে বেশি থাকছে। তুলনামূলকভাবে বেশি থাকছে। কিন্তু সব থেকে বেশি যদি পুতুলকে কেউ রাখতো তাহলে সেটা হচ্ছে ওর বড় জেঠি। এবার এটা হতে হতে ভালোই দিন কাটছে। তো আস্তে আস্তে পুতুলের মা একটা জিনিস বুঝতে পারছে যে বড়দি একটু পুতুলকে বেশিই রাখছে। সকাল বিকাল সন্ধ্যা যে সময় একটু ওর মায়ের কাছে আসা দরকার, মায়ের কাছেই আসতেই দিচ্ছে না। দে ছোট, তুই আমাকে, ছোট বলতে পুতুলের মাকে বলছে, ছোট তুই দে, আমি হচ্ছে ওকে খাওয়াচ্ছি, ঘুম পাড়াচ্ছি। এবার এই জিনিসটা না পুতুলের মায়ের একটা টাইমের পর আর ভালো লাগছে না। স্বাভাবিক। এবার গিয়ে উনি ওনার শাশুড়িকে বলেছেন, মানে যে ঠাম্মা এসেছে, তো শাশুড়ি মাকে গিয়ে বলছে যে মা, বড়দিকে তো আমি ওরকমভাবে বলতে পারি না, তো তুমি একটা কাজ করো না, তুমি প্লিজ বড়দিকে একটু বলো যে ও যেন পুতুলকে একটুখানির জন্য হলেও আমাকে হচ্ছে দেয়। তো তখন ওনার শাশুড়ি মা বলছেন যে তুমি পরবর্তীতে আর কিছু চিন্তা ভাবনা করছো? তো তখন বলছে কি চিন্তা ভাবনা করব? বলছে দেখো, পুতুল তো প্রথম কন্যা সন্তান হয়েছে এই বাড়িতে অনেক বছর পরে, তো তুমি যদি দ্বিতীয় সন্তান হচ্ছে নাও, তাহলে যদি কন্যা সন্তান হয় তাহলে খুব ভালো হয়। তো তখন পুতুলের মা বলছে আমার তো বাচ্চা খুবই ছোট, আমি তো এখন কি চিন্তা ভাবনা করব বলো? বলছে যে না না, তোমাকে বলছি যে তোমার তো শরীর স্বাস্থ্য ভালো এবং তুমি আমাদের বাড়িতে পয়মন্ত হয়ে এসেছো। এটা ওদের বাড়ির একটা খুব বড় ভাবনা চিন্তা হয়ে গেছে যে পুতুলের মা এই বাড়ির জন্য খুব লাকি। হ্যাঁ। তো এবার পুতুলের মা বলছে এখন তো সম্ভবই নয় যে আমি হচ্ছে দ্বিতীয় কিছু নিয়ে ভাবনা চিন্তা করছি না। তো এই কথাটা যখন পুতুলের বড় জেঠি শুনেছে, তো তখন ওই জেঠি গিয়ে বলছে শাশুড়ি মাকে যে আপনি কেন বলতে গেলেন ওকে সেকেন্ড কাউকে, আমি পুতুলকে বড় করব। তো তখন ওই শাশুড়ি মা বলছে যে না, তোমার তো দুটো ছেলে রয়েছে, তুমি পুতুলকে একটু ওর মায়ের কাছে হচ্ছে দাও। তো এই কথাতে না ওনার খুব খারাপ লেগেছে, এবং এই বড় জেঠি খুব পান খেত, তো পান খেত এবং উনি না একটু দাপুটে ছিলেন, মানে বাড়ির বড় বউ, ওনার কথা শুনেই হচ্ছে থাকবে, এবং উনি প্রথমেই দুটো ছেলের মা, একটা বাড়িতে ব্যাপার ছিল ওনার, যে ওনার কথা সবাই শুনতো। তো ওনার একটুখানি খারাপ লেগে যায়, তো উনি কাঁদতে বসে পড়েছেন, মানে সন্ধেবেলা, ভর সন্ধেবেলা বাড়ির আঙিনাতে উনি বসে একটু চোখের জল বা হচ্ছে ওনার কষ্ট হয়েছে, সত্যি কথা, যে ওনারও তো একটা মনের ইচ্ছা আছে যে আমার এতদিন পরে বাড়ির মেয়ে মানেই আমার মেয়ে, ওনার কাছে এরকম একটা ধারণা, ভালো কথা। তো তখন পুতুলের মা এসে মানে ওকে দিয়ে, মানে বড় জেঠির কাছে দিয়ে বলছে যে এ নাও পুতুলকে হচ্ছে তুমি নাও, তুমি এত চিন্তা কেন করছো, আমার মেয়ে মানেই হচ্ছে তোমার মেয়ে। তখন ওই বড় জেঠি বলছে শোন না ছোট, তোর যদি সেকেন্ড কিছু তুই ভাবনা চিন্তা করিস আর তোর যদি মেয়ে হয় তাহলে তুই আমাকে দিয়ে দিবি। তো এই কথাটা শুনে না পুতুলের মা বলছে কখনো না, মানে ও আবার বলে দিয়েছে যে কখনো না, আমি পুতুলকে তোমাকে দিচ্ছি, তুমি কান্নাকাটি করছো বা তোমাকে তোমার কষ্ট হয়েছে, তোমার আমার কথাতে কষ্ট হয়েছে, শাশুড়ি মায়ের কথাতে কষ্ট হয়েছে, আমি মানছি, কিন্তু এটা তো একটা কেমন কথা বলো দিদি, সুস্থ ব্যাপার না এটা। হ্যাঁ। তো এই এক কথা দু কথা হতে হতে জিনিসটা মিটে যায়। ঠিক 6 বছর পরে, একটা দুটো বছর না, 6টা বছর পরে গিয়ে আবার পুতুলের মা কনসিভ করে। এবার না পুতুলের মাকে বড় জেঠি খুব তুলোই করে রাখছে, যে তুই এরকম ভাবে বসিস না, এরকম ভাবে হাঁটাচলা করিস না, এখানে যাস না, ওখানে যাস না, আমিই তোকে সবকিছু হচ্ছে করে দিচ্ছি, তুই বল না তোর কি লাগবে। এই করতে করতে পুতুলের একটা বোন হয়, আবার কন্যা।
যখন পুতুলের মা হসপিটাল যায়, এখানে দাঁড়িয়ে কথা বলি যে ওরা যে জায়গায় থাকে এখন সেই জায়গা থেকে হাসপাতালে যেতে মিনিমাম 30 থেকে 45 মিনিট লাগে। আর যখনকার কথা বলছি তখন তো আরোই হচ্ছে তোমার ছিল, কারণ যদি 2003-4 দিকের কথা হ্যাঁ, বলছো। তো এবারে পুতুলের মা যখন হসপিটালে যায় তখন ওই এলাকাতে ওর জেঠি বলে দিয়েছে আমার তো ছোট মেয়ে আসছে, আমার তো ছোট মেয়ে আসছে। এবং পুতুলের জেঠির একটা পুরো ধারণাই হয় যে যে মেয়েটা আসছে, ছোট মেয়েটা যে আসছে সেটা হচ্ছে ওরই মেয়ে, মানে পুতুলের মা ওকে দিয়ে দেবে। কেন ভেবেছে তার কারণ এই যে 6টা বছরে ও বহুবার যেটা হয় আর কি, যে হচ্ছে পুতুলকে এতটাই আগলেছে, এতটাই ওকে নিজের করে নিয়েছে। এই যে ঠাম্মা রয়েছে সেই ঠাম্মা বলেছে যে ঠিক আছে তুমি এত মনোকষ্ট পেও না, আমি পুতুলের মাকে পুতুলের বাবাকে হচ্ছে বোঝাবো যে সেকেন্ড যদি ওরা কোনো বাচ্চা হচ্ছে নেয়, যদি মেয়ে হয় তাহলে ওকে তোমার কাছেই হচ্ছে যাতে থাকে। এটা কিন্তু আগেই ওর ঠাম্মা বলে রেখেছে, এই কথা কিন্তু পুতুলের মা জানতো না। এবার ও তো একটা আশ্বাস পেয়ে রেখেছে যে আমাকে শাশুড়ি মা বলেছে। শাশুড়ি আর মা এই তো জেঠিমার কি দুটো ছেলে ছিল? হ্যাঁ, দুটো ছেলে ছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও সবাইকে বলে দিয়েছে যে এই মেয়েটা তো আমার মেয়ে। এবার যখন বাড়িতে এসেছে ছোট মেয়ে, সেই সময় একটা বাড়িতে বিশাল বড় হচ্ছে ঝামেলা। কি ঝামেলা হয়েছে? বড় জেঠির একটা খুব বাজে ধারণা যে আমার মেয়ে আমার ঘরেতেই হচ্ছে প্রথম উঠবে। এবার পুতুলের মা বলছে আমি এখনো বাড়িতে ঢুকতে পারলাম না, বড়দি তুমি এগুলো কি কথা বলছো? এবার এক কথা দু কথা হয়ে বাড়িতে বিশাল ঝামেলা হয়। তারপরে সেদিনকে রাত্রেবেলা যেন তেন প্রকারে থাকলো ওরা বাড়িতে, ওই সদ্যজাত বাচ্চাকে নিয়ে ষষ্ঠী পুজোও হয়নি, থাকলো। থাকার পরে পুতুলের মা পুতুলের বাবাকে বলছে শোনো, তোমার তো কিছুটা অন্তত তো টাকা জমেছে, কিছু তো জমেছে, তুমি আমাকে কোথাও একটা নিয়ে চলো, আমি এই বাড়িতে থাকবো না, আমার ভালো লাগছে না। এবার পুতুলের বাবা বলছে তুমি এটা কেন বলছো, দিনে দিনে ঠিক হয়ে যাবে। বলছে না, আমি 6 বছর ধরে এটা সহ্য করেছি, আমি আর পারবো না। আমার বড় মেয়ে মানে পুতুলকে ওর শৈশব মানে শৈশব বলছি মানে ছোটবেলার পুরো টাইমটা যেখানে দাঁড়িয়ে মানে ওর জ্বর এসেছে, আমি মা হয়ে ওকে শুশ্রূষা করবো, সেই জায়গাটায় দাঁড়িয়ে সবসময় বদ্দি ওকে নিয়ে চলে গেছে। মানে কখনো আমি যে ওর মা সেই জিনিসটা আমি বুঝতেই পারলাম না, কিন্তু আমি আমার ছোট মেয়ের ক্ষেত্রে এই জিনিসটা করতে দিতে চাই না। তো এই কথা বলে জোরাজোরি করে ওর বাবা বলছে আমি তো কখনো এই বাড়ি থেকে যাব না। খুব স্বাভাবিক, ওর বাবা বলছে আমি আমার ফ্যামিলি থেকে যাব না কোনো জায়গায়। আর পুতুলের মা বলছে তুমি যদি না হচ্ছে যাও তাহলে আমি করে নেব। এবার এই কথাটা যখন বলে তো তখন বাড়ির মধ্যে কি হয় যে একটা খুব খারাপ পরিস্থিতি। ষষ্ঠী পুজোর আগেই বাচ্চাটাকে নিয়ে এবং পুতুলকে নিয়ে পুতুলের বাবা যেতে বাধ্য হয় অন্য জায়গাতে, অন্য এলাকাতে যেতে বাধ্য হয়। ষষ্ঠী পুজোর ঠিক পরের দিন খবর আসে যে ওর বড় জেঠি সুসাইড করে। এবং সুসাইডটা কিভাবে করে সেটা বলে দিচ্ছি। প্রথমেই বললাম যে ওদের বাড়ির উঠোনে হচ্ছে তোমার চা বাগান, পেছনে ওদের তোমার ওয়াশরুম রয়েছে, ঘরের ভেতরে ওয়াশরুম না, পেছনে হচ্ছে ওয়াশরুম রয়েছে। সেই ওয়াশরুমের মধ্যে প্রথমে নিজের মুখ বন্ধ করেছে, মানে মুখ বলতে তোমার দোপাট্টা দিয়ে মুখ হচ্ছে বেঁধেছে। তারপরে পায়ের যে দড়ি হয় না তোমার আগেকার দিনের যে দড়িগুলো হচ্ছে খুব টাইট যে দড়িগুলো হতো, সেই দড়ি দিয়ে নিজের পা হচ্ছে বেঁধেছে। হাত দুটো শুধু খোলা ছিল, হাত দিয়ে হচ্ছে কেরোসিন নিজের গায়ে হচ্ছে ঢেলেছে, দিয়ে নিজেকে জ্বালিয়ে দিয়েছে। কি বলছো? এক্স্যাক্টলি, প্যাথেটিক ব্যাপার এটা। উনি দাউ দাউ করে জ্বলেছেন ওই ওয়াশরুমের ভেতরে, ঠিক আছে? তার তো নিজেরও দুটো ছেলে ছিল তাই না? না, ওনার বললাম না ওনার ভেতরে মেয়ে মেয়ে এবং চলে গেছে, এবং ওনার জীবনে একটা ইচ্ছা ছিল যে আমি যে নাম রাখবো সেই নামেই হচ্ছে ওকে সবাই ডাকা হোক, ষষ্ঠী পুজোতে আমি থাকবো। এত কিছু উনি 6 বছর ধরে ভেবে রেখেছেন, সেই 6 বছরের জিনিস এক নিমেষে শেষ হয়ে যায়। এবার যখন এই ঘটনা শুনতে পাওয়া গেল, মানে ওদের কানেও খবর গেল,
খুব স্বাভাবিকভাবে পুতুলের মা প্রচণ্ড ভেঙে পড়লো, পুতুলের বাবা আসতে চাইলো, কিন্তু এদের বাড়ির যে জ্যাঠারা রয়েছে তারা বলে দিল খবরদার তোরা বাড়িতে ঢুকবি না, আজকে তোরা যদি একটু মানিয়ে নিতিস তাহলে এই মানুষটা চলে যেত না। কতটা নির্মম মৃত্যু এবং কতটা নিজেকে কষ্ট দিয়ে হচ্ছে নিজেকে মারলো। এই ঘটনার পরে 1 থেকে 1.5 মাস বাদে পুতুলের বাবার তোমার কাজের জায়গা থেকে একটা খুব বড় অ্যামাউন্টের টাকা চুরির অপবাদে ওনাকে ওই জায়গা থেকে মানে কাজের জায়গা থেকে বললো যে যতদিন তদন্ত না হচ্ছে যে তুমিই নিয়েছো। আর পুতুলের বাবা বলছে আমি তো নিইনি। তো তখন ওকে বলছে যতদিন তদন্তে না বোঝা যাচ্ছে যে তুমি এই টাকাটা নাওনি ততদিন তোমাকে কাজে আসতে হবে না, এটা বলে দিল। এবং তারপরও জোর করে হচ্ছে ওর বাবা যাচ্ছিল কাজে। এবং যেটা হয় যে অনেকের কাছে একটা ব্যাপার হয়ে গেল, না এই নিচ্ছে, আবার অনেকে ভাবছে যে এই নেয়নি। এরকম করতে করতে কি হলো যে পুতুলের বাবা বলছে যে না, এখানে এরকমভাবে আমি কাজ করতে পারবো না, সরকারি দপ্তরে, তার মধ্যে এতটাই ওনার উপরে প্রেশার দেওয়া হয় উনি জব ছেড়ে দিতে বাধ্য হয়। এবার যখন জব ছেড়ে দিতে বাধ্য হয় 2 মাস থেকে 2.5 মাস পরে কেন জানি না পুতুলের বাবা বলছে পুতুলের মাকে চলো ওই বাড়িতে ফিরে যাই, আমরা তো নিজে থেকে চলে এসেছি, যতই দাদারা রাগ করুক তুমি চলো, বরঞ্চ তুমি বড়দির মানে বড় বৌদির 2 ছেলেকে তুমি মানুষ করো, আমরা মনে ভাববো যে আমাদের 4টে ছেলে মেয়ে, আর বাদ বাকি তো বাড়িতে ছেলেরা রয়েছে, কিন্তু জীবন দশাতে তুমি বড় বৌদির 2 ছেলেকে নিজের ছেলের মতনই ভাবো, চলো আমরা চলে যাই ওই বাড়িতে। তো এই কথা বলার পরে পুতুলের মা কোনো কথা বলেনি, ওরা আবার ওই বাড়িতে ফিরল। এবার যখন ওরা ফিরল ওই বাড়িতে, যেদিনকে ফিরেছে সেই দিন রাত্রেবেলা ওই যে বাচ্চা মেয়েটি যার 1.5 থেকে 2.5 মাস বছর, তার ধুম জ্বর চলে আসলো রাত্রেবেলাতে। এমন জ্বর আসলো যে ওনাকে মানে বাচ্চাটাকে ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে। এবার যখন ডক্টরের কাছে হচ্ছে নিয়ে যাবে রাত্রেবেলাতে, বললামই যে তেমন কোনো ডক্টরের কাছে যে ওরা যাবে মানে কিসে যাবে বা ডক্টর আদৌ আছে কি না, এই সমস্ত ভাবতে ভাবতে অনেকটা সময় চলে গেছে। আর আমরা এখনও পর্যন্ত জানি যে আমাদের একটু হিল স্টেশনের দিকে না 7:30 8টা বাজলেই হচ্ছে সব কিছু বন্ধ হয়ে যায়, আর তখনকার দিনে তো আরোই বন্ধ হয়ে যেত। বা যথারীতি বাচ্চাটিকে জড়িয়ে নিয়ে মায়ের আঁচলে জড়িয়ে নিয়ে ডক্টরের কাছে যাওয়া হলে ডক্টর বললো যে আমি ওষুধ দিয়ে দিচ্ছি, বাড়িতে নিয়ে যাও, বাচ্চা ঠিক হয়ে যাবে। বাড়িতে নিয়ে আসা হলো বাচ্চাকে। এবার বাচ্চাটা যেহেতু জ্বর, পুতুলের মা পুতুলের বোনকে জড়িয়ে ধরে শুয়ে রয়েছে। পুতুলের মায়ের ঠিক চোখটা লেগেছে 2:30 থেকে 3টের মধ্যে। সকাল তখন 4টে থেকে 4:30 বাজে। সেই সময়ে হঠাৎ করে দেখছে যে বাচ্চার গা একদম ঠান্ডা, ছোট মেয়ে পুতুলের বোনে একদম ঠান্ডা। তো যখন নাড়িয়েছে ওই 4:10 কি 4:30 সময়, তখন দেখছে বাচ্চার কোনো নিঃশ্বাস নিচ্ছে না। নিঃশ্বাস নিচ্ছে না, এবং বাচ্চার যে গায়ের রং, একটা 2.5 মাসের বাচ্চার যে গায়ের রং, সেই গায়ের রংটা না আস্তে আস্তে নীল হয়ে যাচ্ছে। এবং তার সাথে এবার তো চিৎকার শুরু করেছে পুতুলের মা। বাড়ির সবাই ওই ভোরবেলাতেই সবাই চলে এসেছে যে এত জ্বর ছিল, আবার কি হলো দেখে আসি। সবাই এসে না বাচ্চাটাকে থাবড়া দিচ্ছে যে বাবা ওট ওট ওট। জামাটা খুলিয়ে ওকে আবার, যেহেতু বললাম যে ঠান্ডা লেগেছে, জামা হচ্ছে পড়েছে, ওপরে চাদর দেওয়া রয়েছে। সব থেকে আশ্চর্যজনক বিষয়, যদি কোনো আমাদেরই বড় কেউ কাউকে যদি কেউ খুব চেপে ধরে, দেখবে একটা কালশিটে দাগ পড়েই, অনেকক্ষণ ধরে ধরে রয়েছে। আর ও তো যে বাচ্চা, ওর গায়ের কতটা সফট ও, তো পিঠে না দেখা যাচ্ছে যে 2টো আঙুল দিয়ে না ঠিক এরকম ভাবে না কেউ একটা চাপ দিয়ে রেখেছিল ওকে। এবং ওর গলার এই জায়গাটা না পুরো মানে কি বলবো দাগ পড়ে গেছে, কিছু একটা কালশিটে পড়ে গেছে। তো বোঝা গেল যে বাচ্চাটা আর নেই, বাচ্চাটা আগের দিন
দুপুরবেলা এই বাড়িতে এসেছে, আর বাচ্চাটা সকালবেলা, মানে 24 ঘন্টাও হয়নি বাচ্চা এই বাড়িতে এসেছে, বাচ্চা আর নেই। ওর মা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, আমার বাচ্চা এটা কি হয়েছে? সঙ্গে সঙ্গে আবার নিয়ে ছুটেছে। তো ডক্টর বলছে এটা তো মার্ডার কেসের মতন লাগছে, যে বাচ্চা শ্বাসরুদ্ধ করে কেউ বাচ্চাকে মেরে ফেলেছে। তো এই সমস্ত হতে হতে যে থানা পুলিশের ব্যাপার চলে আসবে, কিন্তু আর একটা জিনিস কি হয়, যে বাচ্চাকে কে মারবে এটা ওটা করতে করতে সেই থানা পুলিশের দিকে আর অতটা এগোলো না। তো বাচ্চাটার তো কাজ তো করতে হবে, সে কাজ করাটাও একটা সমস্যা। বাচ্চার কাজ যেদিনকে হবে সেদিনকে ওদের বাড়িতে আগুন লেগে গেল রান্নাঘরে। আগুন লেগে গেল আগুন কাজের দিন? কাজের দিন। ওকে। এরপরে সবাই একটাই কথা বললো যে পুতুল তো রয়েছে, পুতুলকে তুমি হচ্ছে বড় করো। তো তখন পুতুলকে ওর মা আস্তে আস্তে কাছে টানতে শুরু করছে, খুব স্বাভাবিক ব্যাপার। এরপরে ঠিক পুতুলের সমস্যা শুরু হয় 7-8 দিন পরের থেকে। মানে বোনের মৃত্যু 7-8 দিন হ্যাঁ। পর থেকে। ওর তখন বয়স কত হবে, ওই 6 বছর 6.5 বছর মতন পুতুলের বয়স হবে। পুতুল কিন্তু ওর বড় জেঠিকে তো অবশ্যই দেখেছে, কারণ পুতুল তো পুরো ছোটবেলাটা ওর বড় জেঠির সাথে থেকেছে। পুতুল একদিন রাত্রেবেলা কি করছে, যে নিঃশ্বাস নিতে পারছে না, বোবাই ধরলে যেমন হয় সেই রকমের না করছে একটা বাচ্চা মেয়ে। ওর মা উঠেছে, পাশে শুয়েছিল, ওর মা উঠেছে, উঠে বলছে কি হয়েছে মা? বলছে বড় জেঠি এসেছিল। বড় জেঠি এসেছিল? হ্যাঁ। আচ্ছা। এবং পুতুলের বক্তব্য যে বড় জেঠি একটা পা দিয়ে আমার বুকের ওপর এক পা দিয়ে এবং খুব সজোরে পা দিয়ে আমার দিকে এরকমভাবে তাকিয়েছিল। আচ্ছা। এটা পুতুলের মাকে বলছে। পুতুলের মা বলছে যে কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, শুয়ে পড়ো। পুতুলের ধুম জ্বর শুরু হলো, ওর মায়ের ভয় লেগে গেছে। সদ্য কিছুদিন আগে ছোট মেয়ের এরকম হয়েছে, পুতুলার আবার এরকম হয়েছে। ওর মা সঙ্গে সঙ্গে হচ্ছে ঠাকুর মন্দিরে, সকালবেলাতেই ঠাকুর মন্দিরে গিয়ে নিয়ে ওকে পুজো টুজো দিয়ে এসেছে এবং ডাক্তার দেখিয়ে হচ্ছে বাড়িতে নিয়ে এসেছে। এই যে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলো, রান্নাঘরে গেছে যে পুতুলের জন্য খাবার করতে। পুতুলের মায়ের কানের পাশ দিয়ে এসে কেউ একজন বলল, যাবি? দিনে দুপুরে, এটা রাতেও নয়। কানের পাশে এসে কেউ একটা বলল, যাবি? পুতুলের মা না ঘুরলো, ঘুরে দেখছে আমার কি কোনো যাটা এখানে রয়েছে, দেখছে কেউ নেই। ঘরে এসেছে, ঘরে এসে দেখছে যে পুতুল নিজের একটা খুব শক্ত কোনো পুতুল নিয়ে, মানে একটা পুতুল দেখবে খুব হার্ডি হয়, তো সেই পুতুলটাকে ঘাড়ের ওপর, মানে ওই হার্ডি ঠিক নয়, মানে ওর আন্দাজে বেশি ভারী, বাচ্চাটার আন্দাজে ও বেশি ভারী, ঠিক কাঁধের নিয়েছে। ওই যে টেডি বিয়ারগুলো হয় না, যে হচ্ছে তোমার কাঁধে নেওয়া যায় কিন্তু যে টেডি বিয়ারগুলো, ওই টেডি বিয়ারগুলোকে কাঁধে নিয়েছে, নিয়ে এরকম দুটো হাত, ওই টেডি বিয়ারের দুটো হাত নিয়েছে। এবং ওর মা ঘরে ঢুকে দেখছে যে পুতুল এমনভাবেই বসে রয়েছে, পুতুলে এই যে এক কর মতন উঁচু, পুতুল এক কর মতন উঁচুতে হচ্ছে বসে রয়েছে। ওকে ওকে। কেউ কোনো বাচ্চাকে যদি দেখবে যে তেল মাখানোর সময় না কেউ পাটাকে হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে বাচ্চাকে ওই পায়ের ওপর তুলে তেল মাখায় না, যতটা আমাদের উঁচু থাকে ঠিক অতটা উঁচুতে পুতুল হচ্ছে বসে রয়েছে। কি বলছো? এক্স্যাক্টলি, এটা ওর মা দেখেছে। তো এই জিনিসটা দেখার পরে পুতুল, মানে ওর মা এসে পুতুলকে ধরতে যাবে, চোখের নিমেষে ওর মা দেখছে যে হচ্ছে পুতুল তো খাটেই বসে রয়েছে। ওর মা কিন্তু দেখলো, কিন্তু খাটের সামনে এসে দেখছে যে হচ্ছে পুতুল নর্মালভাবে বসে রয়েছে। ওকে 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 ওকে। তো পুতুলকে বলছে যে তুমি এরকম কেন করছো, পুতুলটাকে ঘাড়ে কেন নিয়েছো? বলছে জেঠি এসে বলল তো, আর বোনও এসেছিল, জেঠির কোলে ছিল।
নিয়ে গেছে তার মানে। হ্যাঁ, এবার এই কথা শোনার পরে ওর বাবাকে গিয়ে বলছে, পুতুলের বাবাকে গিয়ে ওর মা বলছে আমি এখানে থাকবো না। এবার পুতুলের বাবা বলছে তোমার প্রত্যেকবার এই নাটকটা আমার আর ভালো লাগছে না, আমি বিশ্বাস করো আমি এগুলো শোনার মধ্যেই নেই, আমি এখন কোনো জায়গায় যেতে পারবো না। একে তো আমার কাজ নেই, দ্বিতীয়ত আমি আমার মেয়েকে হারিয়েছি, আমি কোথাও যাব না। এই কথা বলতে বলতে পুতুলের শুরু হলো যে একা একা কথা বলা। ও হঠাৎ করে ওর জেঠির ঘরে চলে যাচ্ছে, যেহেতু পুতুল ছোটবেলা থেকে ওর জেঠির ঘরেই বড় হয়েছে না, ওকে নিয়ে চলে গেছিল ওর মা কিছু মাসের জন্য। ও না জেঠির ঘরে চলে যাচ্ছে এবং খাচ্ছে না, ওর মা যেটা খাওয়াচ্ছে পুতুলকে খাওয়াচ্ছে যে খেয়ে নে মা এটা, এমনি তো ওর মায়েরও তো মনের অবস্থা খারাপ, এক্স্যাক্টলি। তো পুতুলকে খাওয়াচ্ছে, পুতুল বলছে আমি খাবো না। বলছে কেন? আমাকে জেঠি খাইয়ে দিয়েছে। আচ্ছা। এবার 2-3 দিন বাদে ওর মা ঠিক করেছে যে ও একটা বাচ্চা এতগুলো ঘন্টা না খেয়ে খেয়ে কিভাবে থাকতে পারে, আমি দেখব। এবার পুতুলকে বারবার 10 মিনিট অন্তর অন্তর ওর মা জিজ্ঞাসা করছে পুতুল খেতে দেবো, পুতুল খেতে দেবো না, জেঠি আসুক খাইয়ে দেবে, জেঠি আসুক খাইয়ে দেবে। এদিকে ওর ঠাম্মা আর বাদবাকি যে জেঠিরা রয়েছে সেই জেঠিরা বলছে কে খাওয়াচ্ছে তোকে, আমাদের মধ্যে তো আমরা কেউ তোকে খাওয়াচ্ছি না, কে খাওয়াচ্ছে? কেন বড় মা খাওয়াচ্ছে, বড় মা খাওয়াচ্ছে। ওর মা বলছে বড় মাটা কে? ও কিন্তু ওর বড় জেঠিকে বড় জেঠিই বলতো, হঠাৎ করে বড় মা বলা শুরু করেছে। বলছে বড় মাটা কে? বলছে কেন বড় জেঠি তো বলেছে আমাকে বড় মা বলে ডাকবি। এই কথা শোনার পরে ঠাম্মা বলছে যে ওকে কারোর কাছে নিয়ে যেতে হবে। এই কথা বললো ঠাম্মা, ঠাম্মা চেয়ারে বসে বললো কথাটা। এবার ঠাম্মা চেয়ার থেকে উঠে ওয়াশরুমে ওই ওয়াশরুমের পাশে আর একটা ওরা ওয়াশরুম করবে, তার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ একবারে তো ওরকম হট করে ওয়াশরুম হয়ে যায় না। তো যে ওয়াশরুম করছে, ইট বালি সিমেন্ট তৈরি হচ্ছে। সেই দিনকে কোনো মিস্ত্রিরা আসেনি, আগের দিনকে মিস্ত্রিরা এসেছিল। আর তার আগে ঝড়ঝাপটাও হয়েছে। তো 2 দিন আগে ঝড়ঝাপটা গেছে, ওদের ওয়াশরুম আবার রেডি হচ্ছে নতুন করে। ওর ঠাম্মা এই কথাটা বলে ওয়াশরুমের দিকে যাচ্ছে এবং ওর ঠাম্মা কোনো একটা ভাবে ইট পাথর পড়েছিল, তো কিছুভাবে বেকায়দাভাবে পাটা লাগে, পায়ে কিছু একটা লাগে এবং ওর ঠাম্মা পড়ে যায়। কি অদ্ভুত ভাবে ওর ঠাম্মা পড়ে গেল, ঠাম্মার পা মুচকে গেল। আচ্ছা, পা মুচকে গেছে এই অবধি ঠিক আছে। 2 দিন ধরে ওর ঠাম্মা পায়ে ব্যথা নিয়ে খুব ভুগছে। তো 3-4 দিন পরে ডক্টরের কাছে গেছে। ডক্টরের কাছে গিয়ে যখন বলছে যে এরকম এরকম ব্যাপার, তো ডক্টর বলছে তুমি শিলিগুড়িতে নিয়ে চলে যাও, আমার মনে হচ্ছে পায়ে একটা এক্সরে করার দরকার। 7 দিনের মধ্যে জানা গেল ওর ঠাম্মার পায়ে এমন কিছু হয়েছে যেটা শুনলে অবাক হবে, যে ওর ঠাম্মার পায়ে একটা আমাদের গোড়ালির কাছে একটা কিছু রড থাকে বা কিছু থাকে, রড বলতে কি একটা কোনো ভারী কোনো তোমার শক্ত যে বিটটা থাকে, সে বিটটা না হাড়টা না কোনোভাবে ক্র্যাক হয়ে গেছে এবং এতটা যন্ত্রণা নিয়ে উনি 7 দিন ধরে রয়েছে। ওটা রড বলাটা ভুল, পায়ের যে ইয়েটা। তো আমি বোঝাতে পারছি যে আমাদের পায়ের যে গুলটিটা থাকে, হ্যাঁ ওই জায়গাটা মেনলি ওনার কোনোভাবে ক্র্যাক হয়ে গেছে, প্রচন্ড পেইনফুল। তো ওটা নিয়ে উনি প্রচন্ড ভোগার পরে এই সমস্ত তো বাড়িতে চলছে। ওর মা ভেবেই যাচ্ছে যে বাড়িতে এত কিছু আধা বিধা যাচ্ছে, সব জায়গায় ভাবছে যে বড়দি চলে যাওয়ার পর থেকেই বাড়িতে এই সমস্ত জিনিস শুরু হয়েছে। যে যখনই বড়দির বিষয়ে ভাবছে তার তখনই কিছু না কিছু হচ্ছে। ওর যে মেজো যা, যে ওই বড় জায়ের পরে যে ছিল, সে একদিন দালানে বসে বসে ওই আঙিনায় বসে বসে বলছে যে
বড়দির খেয়ে দিয়ে কোনো কাজ ছিল না, এখন দুটো ছেলে একদম মা হারা হয়ে রয়েছে, কতটাই না হচ্ছে কষ্ট, কি করতে বড়দি এই সমস্ত করতে গেল। হঠাৎ করে ওনার দাঁতে ব্যথা শুরু হলো, দাঁতে ব্যথা শুরু হলো, ডাক্তারের কাছে গেল, মাড়ি ফুলে গেল, ওখান দিয়ে পুজ রক্ত বেরোতে শুরু করলো, দাঁত নাকি তুলে ফেলতে লাগবে। দাঁতে ব্যথা হলো, ঠাম্মার এদিকে পায়ের এই সমস্যাটা হলো, প্রত্যেকের না একটার পর একটা লেগেই রয়েছে। হ্যাঁ, আর এদিকে পুতুলের খাওয়া দাওয়া কমতেই থাকছে। পুতুল ওর মায়ের কাছে একবেলা খাচ্ছে, তো আরেক বেলা বলছে আমাকে আমার খাওয়া হয়ে গেছে, আমার পেট ভর্তি হয়ে গেছে। তো একদিন পুতুলের মা ঠিক করলো যে আমি দেখবো যে পুতুল কার ঘরে কি খায়। এই কথা ভেবে ওর মা তক্কে রয়েছে যে দেখি আমি আজকে সারাদিন আমি বলবো না যে তুই খা। সারাদিন হয়ে গেছে, মেয়ে মায়ের কাছে এসে বলেনি যে আমাকে খেতে দাও, বা অন্য কোনো জেঠির কাছে গিয়ে বলেনি, যে হচ্ছে ঠাম্মার কাছে গিয়ে বলেনি যে আমাকে খেতে দাও, বলেনি একবারের জন্য। ওর মা সন্ধেবেলায় যখন ওর কাছে যাবে, সেই সময় ও দেখতে পাচ্ছে যে ওর যে মেজ জেঠি ছিল, যার হচ্ছে দাঁতের বললাম, ওর ঘরের পাশে না একটা জায়গা রয়েছে, যে জায়গাতে ওই তোমার কিছু মানে গাছ, যেগুলোকে বলা যায় যে তোমার চা বাগান তো হচ্ছে রয়েছে, কিছু গাছ এমনিও হচ্ছে ওরা টবে করে হচ্ছে লাগিয়েছে। তো ওই জায়গায় না ও বসে রয়েছে, ও বসে হচ্ছে কিছু একটা করছে। তোর মা গেছে, গিয়ে পেছন দিক দিয়ে দেখছে যে পুতুল ওই মাটির টব থেকে মাটি তুলে হচ্ছে খাচ্ছে, মাটি তুলে খাচ্ছে। ওর মা হাত টেনে ধরে বলছে এটা কি খাচ্ছ তুমি, কি করছো এটা তুমি? তখন পুতুল বলছে কেন, আমি তো প্রত্যেকদিন কিছু না কিছু হচ্ছে খাই, এই দেখো আজকে যেমন পায়েস খাচ্ছি। এবার পুতুলের মা বলছে পায়েস, এটা তোমার দেখে পায়েস মনে হচ্ছে? মানে ভুল ভাল যা কথা আছে পুতুল বলে যাচ্ছে। পুতুলকে ঘরে নিয়ে যাওয়া হলো, পুতুলকে বোঝানো হলো বাবা ওটা মাটি, তুমি তো এখন যথেষ্ট বড় হয়ে গেছো, 6 বছর 6.5 বছর বয়স হয়ে গেছে, একটা বাচ্চার যথেষ্ট বয়স হয়ে গেছে, কোনটা মাটি কোনটা পায়েস সে বোঝে। এই হতে হতে পুতুলের মা পুতুলকে বোঝাচ্ছে, পুতুলের বাবাকে বলছে যে আমার না মোটে ভালো লাগছে না, পুতুল কিছু একটা হচ্ছে নিয়ে হয়তো খুব ভাবনা চিন্তা করছে। আর পুতুল একটাই কথা বলছে, তুমি বাজে, বড় মা ভালো, তুমি বাজে। আর ওর মা না এই জিনিসগুলো নিতে পারছে না। একে তো সদ্য হচ্ছে বাচ্চাকে হারিয়েছে, ছোট মেয়েকে হারিয়েছে, তার মধ্যে বড় মেয়েও এরকম হচ্ছে করে যাচ্ছে। তো একদিনকে পুতুল কি করেছে, ও দাদাদের সাথে ও বেশি খেলতো না, ও একাই হয়ে গেছিলো। এই বাড়ি থেকে আসার পরে ও পুরোপুরি একার মতন হয়ে গেছে। তো দাদারা একদিন বলছে যে মনু চল আজকে আমরা ফুটবল খেলি সবাই মিলে। তো ও গেছে, ও গিয়ে হচ্ছে ও দাদাদের সাথে ফুটবল খেলছে, বাড়ির উঠোনের সামনে ফুটবল খেলছে। হঠাৎ করে ফুটবলটা না হচ্ছে অন্যদিকে চলে গেছে। তো দাদারা বলছে যে পুতুল ফুটবলটা নিয়ে আয় তো। এবার পুতুল গেছে, পুতুল আর আসছে না। এবার কোথায় যাবে ও? বাড়ির পেছন দিকে বল গেছে একদিকে, আর ও বলটা নিয়ে পেছন দিকে হচ্ছে বাড়ির পেছন দিকে চলে গেছে। তো পেছন দিকে হচ্ছে গিয়ে দেখছে পুতুল বসে মানে কাঁদছে ওই জায়গাতে, এবং কেঁদে দেখছে যে পুতুল না নিজের চুলটাকে এরকম করে হচ্ছে টানছে, আর বলটা পাশেই হচ্ছে রাখা আছে। তো বাড়িতে সবাই গিয়ে বলছে যে কি হয়েছে পুতুল, এরকম হচ্ছে কেন করছো তুমি? বলছে জানি না, আজকে না আমি খুব ভয় পেয়েছি, বড় মার না এখান দিয়ে হচ্ছে কিছু একটা হয়েছে, বড় মার এখানে কিছু একটা হয়েছে। আর ওর মা বলছে তোমার বড় মা নেই, আর বড় মা ঘুরতে গেছে, মানে বাচ্চাদেরকে যেভাবে বোঝানো হয়, বড় মা ঘুরতে গেছে, বড় মা এখন আসবে না, তুমি এরকম করো না, যদি বড় মা আসে তুমি বড় মাকে বলবে যে হচ্ছে বড় মা তুমি এসো না এখন। এই দিনের পর থেকে আবার পুতুলের জ্বর শুরু হয়েছে। ওর মা মানে রান্নাঘরে গেছে, রান্নাঘরে গিয়ে আবার রান্না করছে। তো ওর যে আর জায়রা রয়েছে, সেই জায়রা বলছে যে শোন তুই হচ্ছে পুতুলের কাছে যা, আমরা আজকে রান্না বান্না করে দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে নেই, আমি নয় রুটি রাত্রেবেলাকার কথা বলছে, রুটি করে দিচ্ছি। তো
তো তখন পুতুলের মা আসতে যাবে ইয়েতে, ঘরে আসতে যাবে, রান্নাঘর থেকে ঘরে আসতে যাবে, আঙিনার ওপর দিয়েই হচ্ছে আসতে হবে। পুতুলের মা নাকি এটা শুনেছে, আবারও সেম কানের কাছে এসে বলছে, এবার মেয়ে বাবা দুজনকেই নিয়ে যাব। যাবি? তুইও যাবি? কিছু সেকেন্ডে এই ঘটনাটা শুনেছে, পুতুলের মা পেছন ঘুরে তাকায়নি, ছুটে ঘরের মধ্যে চলে গেছে। সেদিনকেই রাত্রেবেলা পুতুলের মা আর পুতুলের বাবা শুয়ে রয়েছে। হঠাৎ করে রাত্রেবেলা, মাঝরাত্রেবেলা দেখে যে পুতুলের মা যখন চোখ খোলে তখন দেখে পাশে পুতুল এবং পুতুলের বাবা নেই। তখন কটা বাজে? মধ্যরাত্রি। মধ্যরাত্রি যখন বাজে তখন না ওর মায়ের মাথাতে আবার সেই কথাটা ট্রিগার করেছে, বলেছিল যে আমার মেয়ে আর বরকেও হচ্ছে নিয়ে যাবে। পুতুলের মা না সবসময় ভয় পাচ্ছে, বাড়ির লোকেরাও কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু ওরা কোনো না কোনোভাবে কারুর কাছে গিয়ে আর পৌঁছাচ্ছে না। ডাক্তাররা তো ডাক্তারের কাজ করছে, কিন্তু এটা সবাই বুঝতে পারছে এটা ডাক্তার অবধি সীমাবদ্ধ নেই, এবং এলাকার মানুষেরাও বলছে যে তোমরা যাও গিয়ে কারোর সাথে কথা বলে আসো। ওরা তো গিয়ে উঠতে পারছে না। যেই কথাটা হচ্ছে ভাবছে যে এ যাবে বা ও যাবে, তখনই কারুর পায়ে সমস্যা হয়ে যাচ্ছে, দাঁতে সমস্যা হয়ে যাচ্ছে, কারুর কিছুতে সমস্যা হচ্ছে, এটা হচ্ছেই, যাওয়ার হয়ে উঠছে না কারুর কাছে। মানে তোমার কাছে 2022-এ এসছে, পুতুলের বয়স যদি 6 বছর হয় তখন 2003-4-এর কথা বলছো, মানে মাঝখানে 2004-এর পরে 18 বছর মতো টাইম লেগে গেছে তোমার কাছে আসতে। না, তার আগে গুরুজি ছিলেন। আসছি সেখানে। হ্যাঁ, মানে আমার সাথে পরিচয় হয়েছে 2022-এ। তো কিন্তু তখন তো কিছু সলভ হয়নি বেসিক্যালি। না, ওটাই বলছি আমি। দিয়ে রাত্রেবেলা পুতুলের মা ওই জিনিসটা নিয়ে তো ভয় পেয়েই রয়েছে, আর ঘুম থেকে উঠেই যখন দেখেছে যে মেয়ে বাবা কেউ নেই, পুতুলের মা উঠে পড়ে এবার খুঁজছে, মানে দরজা খুলে খুঁজছে যে নেই, আর পেছন থেকে না একটা খচখচ করে আওয়াজ হচ্ছে, কিছু একটা কোপানোর আওয়াজ হচ্ছে। কোপানোর আওয়াজ? হ্যাঁ। তো সঙ্গে সঙ্গে পাশের যে জায়েরা ছিল সেই জায়েদের দরজায় গিয়ে নক করে বলছে যে পুতুলের বাবা এসেছে, আস্তে আস্তে বলছে পুতুলের বাবা এসেছে। এবার সবাই না সেই মুহূর্তে বলছে বাড়িতে কি কেউ চোর এসেছে? কেন বলছে? ওই যে আওয়াজটা না সবাই পেয়েছে, একটা কোপানোর আওয়াজ না সবাই পেয়েছে। তো দুই ভাই উঠেছে, আর হচ্ছে ওদিকে তোমার ঠাম্মা ওঠেননি, বউরাও সব বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে ঘরের দরজা দেখছে হাট করে খোলা, মানে ওদের যে ঘরের দরজা দিয়ে বেরোয় ওরা, মেন দরজা, সেই দরজা না হাট করে খোলা। ওরা সবাই হচ্ছে গেছে যে যেই জায়গা থেকে আওয়াজ হচ্ছে, ওই যে বললাম চা বাগান রয়েছে না, চা বাগানের অনেকটা ভেতরে চলে গেছে। অনেকটা ভেতরে গিয়ে দেখছে যে দুজন মতন না, মানে কিছু একটা করছে, এবং পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওখানে পুতুল আর পুতুলের বাবা রয়েছে। এবার তোমাকে আমি বলছি, এটা তুমি শোনো শুধু। ওরা দেখছে, একটু সামনে গিয়ে ওরা বুঝতে পারছে না যে ও বাবা আর মেয়েতে করছেটা কি। ওরা দেখছে অনেকক্ষণ আগেই হয়তো ওরা উঠে চলে গেছে ওই জায়গাটাতে, পুতুলের বাবা শাবল দিয়ে মাটি খুঁড়ছে, এবং এমনভাবেই মাটিটা খুঁড়ছে, একটা ছোটখাটো কবর খুললে যতটা হয় না, তো ততটা কবর হচ্ছে খুঁড়ছে। কিন্তু ওটা কিন্তু চা বাগানের কথাই আমি বলছি, অত রাতের কথা বলছি। সবাই দেখে অবাক, এবং হঠাৎ একটা টাইমে দেখলো, মানে ওই কোপাতেই দেখছে যে জিনিসটা অনেকটা কিন্তু মানে আয়তক্ষেত্রাকার হয়ে গেছে। হঠাৎ করে শাবলটা এরকম ভাবে ফেললো পুতুলের বাবা, পুতুলের হাতটা ধরলো, পুতুলের বাবা আর পুতুল ওই কবরের মতন যে ব্যাপারটা ওরা করেছিল ওটার মধ্যে না ওরা ঢুকে গেল। ইয়েস, সবাই ছুটতে এসেছে, মানে ওরা 5 মিনিট ধরে দেখছে যে হচ্ছেটা কি, কেউ সামনে যেতে পারছে না, কারণ ওই রাস্তাটা যে পেরোবে, মানে ওই যে চা বাগানের মধ্যে দিয়ে যাবে না, তার আগে কি রয়েছে বলতো, ওই ওয়াশরুমটা রয়েছে, ওই ওয়াশরুমের পাশ দিয়ে কিন্তু ওরা গেছে। মানে বুঝতে পারছো, যেখানে গায়ে আগুন দিয়েছিল তার ঠিক পেছনে ওই জিনিসটা করছে ওরা। এবার 5 মিনিট ধরে ওরা দেখেছে,
দেখার পরে ওরা গেছে যখন, তখন দেখছে ওই কবরের মতন যে জায়গাটা ওরা খুঁড়েছে সেই জায়গায় বাবার মেয়ে মিলে ঠিক বুকের কাছে এরকম হাতটা নিয়ে, মানে এরকম ভাবে হচ্ছে নিয়ে ওরা চোখটা বন্ধ করে রয়েছে। সদ্য তো গিয়ে হচ্ছে শুয়েছে, চোখটা এরকম বন্ধ করে রয়েছে। মানে জিনিসটা সুন্দর, প্রচন্ড ক্রিপি লাগছে। কিন্তু ওরা গেছে, গিয়ে ওরা হাত ধরে টেনে বলছে, মানে নেমে গেছে, ওর যার জেঠুরা রয়েছে সেই জেঠুগুলো ওখানে নেমে গেছে, ছুটতে গিয়ে জেঠুরা বলছে কি করছিস ছোট, তুই ছোট ভাইকে বলছে কি করছিস, মেয়েটাকে নিয়ে এরকম কখন এসেছিস। ওরা দুজনেই হচ্ছে মানে শক্তভাবে দুজনের এরকম ভাবে ধরে রেখেছে, ওদেরকে টানা হিচড়া করা হচ্ছে, কিছুতেই ওরা হচ্ছে উঠবে না ওই জায়গা থেকে। দুজনেই একসাথে না, দুই দাদা বৌদিরাও নেমে গেছে যে তুলছে, পাড়ার চাড়ার অত রাত্রেবেলা যেহেতু চিৎকার চেঁচামেচি হচ্ছে, আশেপাশে যে মানুষগুলো আছে সেই মানুষগুলো পাশের বাড়ি থেকে উঠে চলে এসেছে যে কি হচ্ছে দেখছি, ওরাও এসে ওদেরকে তোলার চেষ্টা করছে। সব থেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে বাবা মেয়ে দুজনই একই সাথে চোখটা খুলে না হা করে উঠেছে, এবং কিছু সেকেন্ডের জন্য ওখানকার এলাকার মানুষেরা, ওই সালের কথা বলছি, ওইখানকার এলাকার মানুষেরা দেখেছে, বাড়ির লোক দেখেছে, চোখের মণি পুরো ব্ল্যাক তো হয়ে রয়েছে, যে সাদা যেটা রয়েছে সেটা পর্যন্ত ব্ল্যাক, এবং ওরা হাঁ করেছে পুরো। ওই বিভৎস জিনিসটা দেখে না সবাই ছিটকে গেছে, উঠে পড়েছে সবাই। ওরা দুজন আবার চোখ বন্ধ করেছে, যখন আবার চোখ খুলেছে আবার নর্মাল। ওদেরকে টেনে তোলা হলো, সে আসবে না। পুতুল নাকি ওইটুকুনি মেয়ে, পুতুল নাকি একজনে মানে ওদের পাশের যে দাদারা ছিল, মানে আত্মীয় স্বজন বলবো না, পাড়া প্রতিবেশী যারা ছিল তাদের মধ্যে একজনকে নাকি গলায় এরকম ভাবে টুটি ধরেছিল, ওইটুকুনি বাচ্চা মেয়ে, এবং তার নাকি বিভৎস লেগেছিল। সে পরে এটা বলেছিল যে ওরকম একটা প্রাপ্তবয়স্ক মানুষ যদি ধরে তাহলে যে ব্যথাটা আমি অনুভব করবো একটা বাচ্চা ওরকমভাবে ধরতে পারে না, এরকমভাবে ধরেছিল। টেনে হিচড়ে ওদেরকে হচ্ছে স্নান করানো হয়, অত রাত্রেবেলা হচ্ছে স্নান করানো হয়, স্নান করানোর পরে ওদেরকে ঘরে নিয়ে যাওয়া হয়। সেই দিনকে ঠাম্মা বলল এটা কোনো নর্মাল কিছু হচ্ছে না, তাতে আমার যদি জীবন যায় তাহলে যাক, আমি তো একজনের কারোর কাছে যাবই যাব। এবার যে গুরুজির কাছে হচ্ছে ওরা গেল, সেই গুরুজির কাছে পুরো জিনিসটা যখন বললো, গুরুজি বলল যে ঠিক আছে নিয়ে আয়, মেয়েকে নিয়ে আয়, মাকেও হচ্ছে নিয়ে আয়। তো গুরুজি ডাকলো যেদিনকে, হঠাৎ করে ওর মা বলছে যে ঠিক আছে তাহলে আমরা সবাই মিলে যাব বাড়ি। তো এবার রান্না বান্না করে বললো যে তাহলে একটা কাজ করি, আমরা নিরামিষ আজকে হচ্ছে রান্না করি, যেহেতু গুরুজির কাছে হচ্ছে যাচ্ছি সেহেতু হচ্ছে নিরামিষ রান্না করে রাখি, বাড়িতে এসে তাহলে আর রান্না করার ঝামেলাটা হচ্ছে থাকবে না। তো রান্না বান্না হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যে যেমন শাড়ি পরতে গেছে, জামা কাপড় পরতে গেছে, যে এবার বেরোবে, হঠাৎ করে কি বলে পুতুলের মায়ের মনে হয়েছে যে যাচ্ছে একটু দুধ গরম করে নিয়ে যায়। কেন দুধ গরম করে নেবে, এতগুলো বাচ্চা রয়েছে, যদি ওদের খিদে পেয়ে যায়, আমরা তো সব হচ্ছে না খেয়ে যাচ্ছি গুরুজির কাছে, যদি বাচ্চাগুলোর হচ্ছে খিদে পেয়ে যায় একটু দুধ গরম করে নি। দুধ গরম করতে গেছে ওর মা একা একা। কিছুক্ষণ পরে ওর মা আসছে না, ওর একটা যা রান্নাঘরে গিয়ে দেখে যে পুতুলের মা রান্নাঘরে হচ্ছে পড়ে রয়েছে, এবং পুতুলের মায়ের এই জিনিসটা মানে মুখমণ্ডলে এইটুকুনি জায়গা দুধের স্বর লেগে রয়েছে, আর ওর মা সেন্সলেস হয়ে গেছে। ওর মাকে হচ্ছে তুলে জল টল দিচ্ছে, ওর মা উঠছে না। 10-15 মিনিট বাদে গিয়ে বাড়িতে ডাক্তার আনা হয়েছে, তারপরে গিয়ে ওর মা উঠেছে, বলছে কি হয়েছে। আর পাশে তো দুধের বাটি হচ্ছে পড়া থাকবে বা কোনো কিছু হচ্ছে, কিচ্ছু পড়ে নেই, কিন্তু শুধু ওর মুখমণ্ডলটুকুনি হচ্ছে ওরকম স্বর লেগে রয়েছে। তো ডাক্তারবাবুকে আনা হয়েছে, ডাক্তারবাবু বলছে এরকমভাবে বার্ন কী করে হলো। তো ডাক্তারবাবুকে বলছে, ওর মা কিচ্ছু বলছে না। ডাক্তারবাবু যা ওষুধ দেওয়ার ওষুধ দিল, বললো যে অবশ্যই হাসপাতালে নিয়ে যাবে,
আমি এখন যেটা করে দিচ্ছি। ওর মা না ডাক্তারবাবু চলে যাওয়ার পরে শাড়ি টাড়ি পরেছিল, তো এরকম জবু থবু হয়ে মানে শুয়ে থেকে উঠে বসে পড়েছে, ভয় পাচ্ছে। এবার বাড়ির সবাই বলছে যে কি হয়েছে, বলছে আমি দুধ গরম করতে গেলাম, আবারও কেউ একজন পাশ থেকে এসে বলছে যাবি তো যা। ওর মা বলছে যে আমাকে কেউ, আমার এরকম মনে হলো কোনো অদৃশ্য কিছু পেছনে আমার চুলের মুঠিটা ধরে গরম যখন দুধ উতলাবে মুখটা ওই দুধের মধ্যে আমার ঢুকিয়ে দিল, চুপে ধরেছে। এবং আমি এটা ফিল করলাম যে আমি আর নেই, মানে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না। মানে কতটা প্যাথেটিক বুঝতে পারছো, যে বলছে যে নিজের, আমি ধরেও নিলাম যে কেউ করেনি, ও নিজেই করেছে, মানসিক কোনো অসুবিধা তো নিজে করেছে, কিন্তু এরকম করবে, দুধ উতলাচ্ছে, সে নিজের মুখটা এরকম ভাবে হচ্ছে তার মধ্যে দিয়ে দেবে দুধের মধ্যে। তো পুড়ে তো গেছে, মানে পুড়ে গেছে, মানে কেমন হয়েছে আমরা বুঝতেই পারছি, পুড়ে গেলে ওরকম। এটা বাড়িতে সবাই শুনে আবার দমে গেল। গুরুজির কাছে যাওয়া হলো না। এবার ওর জেঠু বলছে যে হয়ে গেছে, অনেক হয়ে গেছে, বাড়িতে কাউকে কিছু ইয়ে করতে হবে না। ওর জেঠু বাইরে গিয়ে সবাইকে বলছে যে আমি বাড়ি থেকে বেরিয়ে গুরুজির কাছে যাব না, বাইরে থেকে তারপরে গুরুজির কাছে যাব। মানে বাড়িতে থেকে যাবে না, বাইরে বেরিয়ে তারপরে ও ডিসাইড করবে যে আজকে আমি গুরুজির কাছে যাব বা কালকে যাব, এরকম হচ্ছে। কারণ বাড়ি থেকে একবার বললে তারপরে তার সেই জিনিসটা হচ্ছে না। এবার সেই রকম ভেবে ওর যে জ্যাঠা আছে, মেজো জ্যাঠা, সেই মেজো জ্যাঠা ঠিক করলো আমি যাব। 1 মাস বাদে সেই জ্যাঠা গুরুজির কাছে যেদিনকে যেতে গেল, ওই বছরে একটা বাস দুর্ঘটনা খুব বাজেভাবে হয়, যে জায়গার আমি কথা মানে কেস বলছি, সেই বাসটার মধ্যে ওর জেঠু ছিল, এবং সেই বাসে 3 জন মারা গেছিল, সেই 3 জনের মধ্যে ওর জেঠু ছিল, এবং ওর জেঠুর জিভটা কেটে পুরো বাত চলে যায়, এমনভাবেই মৃত্যু হয়, এবং এই পাশটা ড্যামেজ হয়ে যায়। আরও 2 জনের মৃত্যু হয়েছিল, 3 জনের মৃত্যু হয়েছিল, কিন্তু ওর জেঠুর মৃত্যু হয়েছিল। একমাত্র ওর জেঠু ওর বাবাকে, মানে পুতুলের বাবাকে বলেছিল যে আজকে আমি গুরুজির কাছে যাচ্ছি, আর তখন ওর বাবা বাড়ির মধ্যে ছিল, এবং ভুল করে পুতুলের বাবা বলে ফেলেছিল তাহলে তুই ওনাকে কিন্তু কোনো ফল টল কিনে দিয়ে আসিস, যতই মানে একটা জিনিস কি হয়, গুরুজির কাছে গেলে আমরা ফল সব কিছু নিয়ে যাই, ফল টল নিয়ে যাস, আর একটু জল ছিটানোর জন্য, বাড়িতে জল ছিটানোর জন্য কিছু নিয়ে আসিস, বাস এইটুকুনি কথা বলেছিল। উনি বাড়ি থেকে বেরোলেন তো, কিন্তু লাশ হয়ে ফিরলেন। এই হতে হতে ওদের পুরো 1 থেকে 1.5 বছর কেটে যায় এই জিনিসগুলো নিয়ে থাকতে, এবং এর মাঝখানে একটা ঘটনা ঘটে, যে মাঝে মাঝে পানের পিক পড়ে থাকতে দেখতো, সুপুরি ভাঙা দেখতো। ওদের বাড়িতে কিন্তু কেউ পান খেত না, সুপুরি খেত না। এই যে প্রথমেই বলেছিলাম কিন্তু যে জেঠি পান খেত, ঠিক আছে? আচ্ছা, এবার কথা জেঠির একটা পানের ওই বাটি থাকতো, যেখানে পিক ফেলতো। হ্যাঁ, সেই বাটিটা না যতই কেউ ওনার ঘরে রেখে দিত না কেন, সেই বাটিটা না দালানের একটা সাইড ছিল, যে সাইডে বসে বসে ওর জেঠি ওই সন্ধেবেলাতে খেত আর পিকটা ফেলতো। ওটা সন্ধেবেলা 2 দিন 3 দিন পর পর ছাড়াতেই ওই পানের বাটিটা না ওই জায়গাতে চলে আসতো। এবার সবাই এটাই ভাবতো যে কোনো বাচ্চা নিয়ে এসে রাখতো বা এরকম কিছুর পরও ভাবতো। হ্যাঁ, মানুষ যখন খুব হেল্পলেস হয়ে যায় না, তখন মানুষ মানিয়ে নিতে চাই, যে এক তো মানিয়ে নেয়, আর নচেত ভয় আমি পাবো না, আমি এটা ওটা ভেবে কাটিয়ে দিতে চাই। তো এই জিনিসগুলো ওরা ভাবতে শুরু করলো। এই সমস্ত হতে হতে গুরুজির কানে কথাটা পৌঁছালো। প্রথমেই কিন্তু গুরুজি যেটা ভাবে, আমাদের কাছে যদি কোনো ক্লায়েন্ট আসে, দেখো খুব সাধারণ ব্যাপার, একটা ক্লায়েন্ট এসে যদি বলে যে বনি আজকে আমি আসছি, এবং সে এলো না, আবার নেক্সট ডেট নিল, সে এলো না, কোথাও না কোথাও দাঁড়িয়ে গিয়ে না, মানে এত ক্লায়েন্টের মধ্যে বা এত মানুষের মধ্যে না, আমরা ভাববো যে হ্যাঁ ঠিক আছে চলো আসবে, বা অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে, বা তার প্রবলেম সলভ হয়ে গেছে, এটাই ভাববো না।
তো গুরুজি কোনো না কোনোভাবে খবর পায়, কারণ ওদের এলাকার মধ্যে কোনো পরিবার হচ্ছে গেছিলো গুরুজির কাছে। তো গুরুজি কথায় কথায় বলছে ওই বাড়ি কেমন রয়েছে এখন। তো তখন ওরা বলে যে ওই বাড়ি কিন্তু ঠিক নেই। গুরুজি নিজে আসেন হচ্ছে এবার এই বাড়িতে। গুরুজি যখন আসে, গুরুজি 2 থেকে 3 জনকে নিয়ে আসে। গুরুজি এসেই বলে যে এই বাড়ি শ্মশান হয়ে গেছে, এই বাড়িতে আর কিছু হওয়ার নয়, এই বাড়িতে যারা থাকবে তারা আর ঠিক মতন থাকতে পারবে না। গুরুজির এই একটা কথাতে যত ওদের যে কজন মেম্বার ছিল, যে কটা জেঠু জেঠিমা ছিল, সবাই একে একে হচ্ছে শিলিগুড়িতে, কেউ জলপাইগুড়িতে, কেউ বাড়ি কিনে বলো বা জায়গা কিনে ভাড়া বাড়িতে চলে যেতে শুরু করলো। মাঝখানে পড়ে থাকলো কে? যেই বড় জ্যাঠা যাদেরকে বলা যায় বড় জ্যাঠা থাকলো, 2 ছেলে থাকলো, ঠাম্মা থাকলো, পুতুল থাকলো, পুতুলের ঠাম্মা থাকলো, আর পুতুলের মা। কোন জেঠুনা মারা গেছিল বাস দুর্ঘটনা? ওই যে মেজ জেঠু মারা গেল, যার বউয়ের দাঁতের সমস্যা হচ্ছে বললাম, উনি মারা গেছিলেন। ওরা দুজনেই বাড়িতে বলেছিল যে হচ্ছে মানে ওরাই না বাড়ির মধ্যে কেমন ছিল যে আমরা করে দিচ্ছি চলো, মানে সব বিষয়ে দেখবে যে হ্যাঁ যে চলো কেউ করছে না আমরা হচ্ছে করে দিচ্ছি। তো মাঝখান থেকে সেই বলি হতে হলো কোথাও না কোথাও দাঁড়িয়ে গিয়ে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে ওই যার ওয়াইফ মারা গেছে বড় জেঠু, তিনি বাস দুর্ঘটনা। না 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 না, তার জন্যই তো বলছি বড় জেঠু হচ্ছে তোমার রয়েছে, মেজ জেঠু হচ্ছে যে রয়েছে সে তো হচ্ছে গেল, মারা গেল। বড় জেঠু না যখন জেঠি মারা গেল তারপরের থেকে বড় জেঠু কোথাও না কোথাও দাঁড়িয়ে গিয়ে আর পুতুলকে নিতে পারতো না, বা পুতুলের মা বলো পুতুলের বাবাকে বলো এদেরকে আর মেনে নিতে পারছিল না। পুতুলের বাবার অনেকবার চেষ্টা করেছে বড়দার সাথে খুব ভালো একটা বিহেভিয়ার রাখার, কিন্তু হয়নি। কিন্তু তার মানে এরকম না যে মুখ দেখা বন্ধ বা হচ্ছে কথা বলা বন্ধ, ওরকম না, মানে একটা ডিস্টেন্স মেনটেন করে রাখছে যে তোদের জন্যই আমার বউ আজকে নেই, ব্যাপারটা এরকম। তো বাড়িতে এই 6 থেকে 7 জন থেকে গেল, আর বাদবাকি যে কাকা জ্যাঠারা ছিল তারা হচ্ছে এদিক ওদিক হচ্ছে চলে গেল। আর যে জেঠি হচ্ছে নিজে একা ছিল সেও হচ্ছে তার এক ছেলেকে নিয়ে বাপের বাড়িতে হচ্ছে চলে গেল, কারণ তার সম্বল বলতে আর কিচ্ছু হচ্ছে নেই, এবং টাকা পয়সায় যে খুব বেশি ছিল এরকম নেই, সেহেতু হচ্ছে সে বাপের বাড়িতে হচ্ছে চলে গেল। এই বাড়িতে এই কজন হচ্ছে রয়েছে। আস্তে আস্তে পুতুলের মা দেখতে শুরু করলো দিনে দুপুরে। কেমনভাবে? পুতুলের মা একদিন স্নান ঘরে গেল, স্নান ঘরে গিয়ে স্নান করতে করতে পুতুলের মা হঠাৎ করে দেখলো যে কেউ দেখছে, ওই গুলগুলি হয় না, সে গুলগুলি দিয়ে হচ্ছে দেখছে কেউ একটা, মানে কারুর একটা চোখ 1 নিমিষের মধ্যে সেই চোখটা দেখে আবার বেরিয়ে গেল। ওর মা ঠিক আছে চলো কোনো ব্যাপার না, ঘরে গেল। ঘরে যাবার পরে দেখছে, সেই দিনকেই দেখছে খাটের ওপরে জলজ্যান্ত যেমন মানুষ বসে থাকে 1 সেকেন্ডে, আমি যে কটা কথা বলছি সব কটা কিছু সেকেন্ডের ঘটনা, কোনো মিনিটের ঘটনা না। ওর মা পুরো দেখলো এই জিনিসটা, স্নান করে এসেছে, স্নান করে আসার পরে ওর মা পুরো এক ঝলকে এটা দেখলো যে ওর যে তোমার বিছানা রয়েছে সেই বিছানাতে ওর যে বড় জেঠি আছে সেই বড় জেঠি পান চিবাতে চিবাতে এরকমভাবে ওর দিকে তাকিয়ে পান চেবাতে চেবাতে ওরকম করছে। ওর মা না ছুটতে বাইরে চলে এসেছে, আবার ওর ঠাম্মাকে নিয়েছে, ঘরে গেছে, দেখছে কেউ নেই। আস্তে 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 না, মানে এই জিনিসটা চলতে চলতে ওর মা বলছে যে গুরুজি এলেন, গুরুজি এসে কিছু, যেমন বললাম যে গুরুজি এসেছিলেন, গুরুজি কিছু জিনিস দিয়ে গেছিল, কিন্তু সেই জিনিসটা শুধুমাত্র পুতুলকে দিয়েছিল। পুতুল আর দেখতে পাচ্ছে না, এবার পুতুলের মা দেখতে পাচ্ছে, শুধু পুতুলের মা দেখতে পাচ্ছে। এই করতে করতে পুতুলের মায়ের ওই যে বললাম না যে জিনিসগুলো পুড়ে গেছিলো মুখের জায়গাটা, কিছুটা আর ঠিক হচ্ছে না। তো পুতুলের মা আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে, শুকনো হয়ে যাচ্ছে, এই সমস্ত হচ্ছে। ডাক্তারের কাছে একবার নিয়ে যাওয়া হলো, হঠাৎ করে জানা গেল যে তার ক্যান্সারের 3rd স্টেজ। আচ্ছা। এবং যখন ধরা পড়ল সেই সময়ে পুতুলের মা বলল যে এটা সত্যিই মৃত্যুপুরী হয়ে গেছে,
এবার পুতুলের মা চলছে যেমন চলছে, ওনার কেমো স্টার্ট হলো, সব কিছু হচ্ছে, শুরু হলো। হওয়ার পরে একটা গোটা যে বাড়ি সব এইদিকে ওদিকে চলে গেছিল। একদিন পুতুলের মায়ের খুব শরীর খারাপ হলো, কেমো দিয়ে নিয়ে আসার পরে খুব শরীর খারাপ হলো। বাড়িতে যেই যখন বললাম না যে এখানে চলে গেছে ওখানে চলে গেছে, সবাই দেখতে এসেছে, খুব খারাপ সময় এসেছে বাড়িতে দেখতে, সবাই আবার পুরো পরিবার এক হয়েছে। রাত্রেবেলা শুয়েছে, প্রত্যেকে একটা স্বপ্ন দেখেছে যে ওই বড় জেঠি, পুরো সেই দিন সবাই দেখেছে যে মানে এতটা পরিষ্কার দেখেছে, বড় জেঠি মানে পুড়ে গিয়ে ওই চামড়া খসলে যেমন হচ্ছে গল গল করবে সেই ব্যাপারটা হচ্ছে, আর কোলে না ওর ওই বোনকে রাখা আছে, এবং সবাইকে বলেছে যে নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছি, খুব তো বলেছিল মেয়েকে দেবে না, নিয়ে যাচ্ছি। একই সময়ে বাড়ির প্রত্যেকটা মানুষ কিভাবে একটা স্বপ্ন দেখতে পারে? একজন দেখলো, দুজন দেখলো, এই পুরো স্বপ্নটা দেখে না এতটা বিভৎস স্বপ্ন দেখেছে, কেউ কেউ উঠেছে, কেউ কেউ ওঠেনি। সকালবেলা চিৎকার হচ্ছে, পুতুল কান্নাকাটি করছে, দেখা গেল যে পুতুলের মা ঘুমের মধ্যে স্ট্রোক করে গেছে, এবং খুব বিভৎস মৃত্যু। ওর মায়ের চোখ দুটো খোলা, জীবনটা চোখ দিয়ে বেরিয়েছে। এবং যখন সবাই তাকিয়েছে যে কি বিভৎস লাগছে, তখন ওদের স্বপ্নের কথা কিন্তু মনে নেই আর, মানে মনে নেই এই কারণের জন্যই যে সকালবেলা কেউ কেউ উঠেছে, উঠে জল খেয়ে ওই স্বপ্নটা দেখে জল খেয়ে ঘুমিয়ে পড়েছে, আবার কেউ কেউ ওঠেনি, কিন্তু সকালবেলা উঠেই ওই দৃশ্যটা ওরা সবাই দেখেছে। এবার যখন পুতুলের মাকে ডেড বডি হচ্ছে বার করা হবে, পাশের বাড়ির একজন বলছে, এ বাবা এটা কি, এরকমভাবে চিৎকার করে উঠেছে। সবাই এসে বলছে কি, বলছে ওপরের দিকে তাকাও, সিলিংয়ের দিকে, যেভাবে হচ্ছে চোখ খুলে হচ্ছে ও মারা গেছে, সিলিংয়ে দেখা যাচ্ছে ওই পোড়া হাতের যে হচ্ছে তোমার রক্ত বলো বা একটা ছাপ পড়বেই, ওই ছাপটা না এরকমভাবে 7-8টা ছাপ পুরো স্পষ্ট, ওখানকার এলাকার প্রত্যেকটা মানুষ দেখেছে ওই ছাপটা, ওই সিলিংয়ে এরকমভাবে ছাপটা রয়েছে। ওটা দেখে ওই চত্বরে নেই কেউ, বার করা হলো। এবার যখন বডি পোস্টমর্টমে পাঠানো হবে, ওরা বলেছিল পোস্টমর্টম আমরা করব। পোস্টমর্টমে যখন পাঠানো হয়েছে তখন যে ডক্টর ছিল সেই ডক্টর বলছে ওনাকে কি খুব টর্চার করা হতো প্রত্যেকটা দিন? বলছে কেন, তো হচ্ছে এমনি ক্যান্সারের পেশেন্ট ছিল, কেন কি হয়েছে? বলছে কোনো মানুষকে যদি প্রচণ্ড মেরে তার হাড় ভেঙে দেওয়া হয় তো ওই রকমের মার মারা হয়েছে। মানে সবাই ভাবছে কি বলছে, মানে মেরে হাড় ভেঙে দেওয়া হবে মানে? উনি ক্যান্সার পেশেন্ট, কি বলে হচ্ছে কেমো দিয়ে নিয়ে আসা হয়েছে, স্ট্রোক করে মারা গেছে, আবার ডক্টর বলছে যে ওনার ওপরে অত্যাচার হয়েছে। ডক্টর বলছে হ্যাঁ, মেডিকেল তো সেই কথাই হচ্ছে বলে। এই হতে হতে না ওদের বাড়িতে একটা মানুষের কি হয়ে যায় যে ওদের থেকে সবাই সরে আসছে। দেখবে যে হচ্ছে কেউ মারা গেলে না তাদের বাড়িতে ফল নিয়ে যাওয়া হয়, মিষ্টি নিয়ে যাওয়া হয়, একটু দেখা করতে যাওয়া হয়। ওর মায়ের মৃত্যুর পর না তেমন কোনো পাড়ার প্রতিবেশীরাও যাচ্ছে না, আত্মীয় স্বজনরাও যাচ্ছে না। এবং ওর যে জেঠু জেঠিমারা গেছিল না, ডেড বডি বাড়িতে নিয়ে আসা হয়েছে, পুড়িয়ে ফেলেছে, ব্যাস তারপরে হচ্ছে ওরাও চলে গেছে, বাড়িতে কেউ হচ্ছে থাকেনি। তাহলে শুধুমাত্র বাড়িতে কে রয়েছে? ওর জেঠু রয়েছে, 2 ছেলে হচ্ছে রয়েছে, পুতুল রয়েছে, পুতুলের ঠাম্মা রয়েছে, পুতুলের বাবা রয়েছে। মানে পুতুলের অনেক ছোট বয়সে মা মারা গেছে। হ্যাঁ, পুতুল ওই জিনিসটা আর মেনে নিতে পারছে না। পুতুলের ঠাম্মা প্রত্যেকটা কি বলবো, অমাবস্যা বলো, পূর্ণিমা আসলে বলো, পুতুলের ঠাম্মার একটা অসুবিধা কি হচ্ছে যে পুতুলের ঠাম্মা
কেন জানি না বারবার করে একদিকে এক দৃষ্টিতে হচ্ছে তাকিয়ে থাকছে। প্রত্যেকবার বলা হচ্ছে যে মা তুমি এরকমভাবে কেন তাকিয়ে থাকছো, মানে দুই ছেলে জিজ্ঞাসা করছে যে এরকমভাবে তুমি কেন তাকিয়ে রয়েছে। বলছে জানি না, মানে জানিস তো আমার না কেন জানি না মনে হয় যে আমার দিকে না সবাই তাকিয়ে রয়েছে। বলছে সবাই মানে? বলছে এই বাড়িটার থেকে আর বেরোনো কি যায় না? যা না তোরা একটুখানি গুরুজির কাছে হচ্ছে যা। এবার দুই ছেলের মধ্যে বলছে গুরুজি তো হচ্ছে জিনিসপত্র দিয়ে গেছে, ঠিক আছে আমরা আবার যোগাযোগ করব তার সাথে। কিন্তু কোনোভাবেই কিছু হচ্ছে না, তো হচ্ছে না, মানে বুঝতে পারছো চাইলেই তো আমরা একটা বাড়ি থেকে বেরিয়ে আসতে পারি, কিন্তু তারা বেরোনোর কথা বললে কেউ হচ্ছে মৃত্যুযোগ এবার ঘটে যাচ্ছে, আর সেই বাড়িতে কোনো কাজও হচ্ছে না। কিন্তু পুতুলের কিন্তু আর কোনো সমস্যা হচ্ছে না। এবার একদিনকে কি হয়েছে, অনেকটা বড় হয়ে গেছে, এইরকমভাবেই ওদের দিন চলছে। পুতুল একদিনকে হঠাৎ করে ওর ঠাম্মাকে গিয়ে বলছে, ঠাম্মা আমাকে একটু তোমার পাশে শুতে নেবে? বলছে কেন? কত বয়স তখন ওর? তখন পুতুলের হয়ে গেছে ধরে নাও 12 থেকে 13 বছর এবার হয়েছে, অনেকটাই এবার বয়স হয়ে গেছে ওর। মানে 2010-এর কথা বলছো? হ্যাঁ। পুতুল এবার গিয়ে বলছে যে ঠাম্মা তুমি আমাকে একটু শুতে নেবে? বলছে কেন? মানে ওর ঠাম্মাকে বলেছে কেন মা? বলছে যাই না কেন বড় জেঠি না আমার মাথা হচ্ছে হাত বুলিয়ে দিচ্ছে। এত বছর পরে এসে ওর ঠাম্মা এই কথাটা শুনে বলছে মানে মানে তো এবার পুতুল বলছে হ্যাঁ 2-3 দিন ধরে না আমার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে, আর আজকে আমি যে মাথা তুলে তাকিয়েছি তখন দেখছি জেঠি এসে আমার মাথায় হচ্ছে হাত বোলাচ্ছে। এটা শোনার পরে ওর বাবাকে বলল যে এত বছর তো ঠিক ছিল, 5-6 বছর তো ঠিক ছিল, আবার এরকম কেন হলো? 2-3 দিন পরে জানা গেল ওর ঠাম্মার কি মনে হলো যে বাবা তোকে গুরুজি যে কবচটা দিয়েছিল সে কবচটা কোথায়? বলছে ওটা তো দাদা খুলে দিয়েছে আমাকে। দাদা খুলে দিয়েছে? হ্যাঁ। মানে জেঠির যে ছেলে? হ্যাঁ। এবার ওর দাদাকে ডাকা হয়েছে, এবার ওর দাদাকে ডেকে বলছে যে তুই বোনের হাত থেকে কবচটা কেন খুলেছিস? এত বছর ধরে বোনের হাতে কবচটা রয়েছে তুই দেখতে পাচ্ছিস না? তখন ওই জেঠির যে ছোট ছেলে আছে, ছোট ছেলে তো এর থেকে বড়, যথেষ্ট বড়, সে বলছে মা তো হচ্ছে এসে আমাকে স্বপ্নে বলল 3-4 দিন আগে বোনের হাত থেকে ওটা খুলে দে। আমি মাকে বলেছি স্বপ্নের মধ্যে এটা হচ্ছে, মাকে আমি বলেছি যে না আমি কেন খুলতে যাব। একদিন হয়েছে ওরকম হচ্ছে ভেবে নিয়েছে, কাউকে কিছু বলেনি। দ্বিতীয় দিন হয়েছে, 3 নম্বর দিন ওর মানে নিজের ছেলেকেই নাকি বিভৎস রূপ দিয়ে বলেছে তুই ওটা খুলবি কি খুলবি না, আমি তোর বোনের কাছে যেতে পারছি না। তো ওর বোনের কাছে যাই পরের দিন সকালবেলা, বলছে ওর বোনকে বলছে যে তোর এই কবচ টবচ পড়তে ভালো লাগে? কারণ ওর দাদা তো এটা দেখতে পাচ্ছে যে বারবার করে মা আমার কাছে হচ্ছে আসছে, এবার যদি আমাকে কিছু করে দেয়, মানে নিজের ছেলে নিজের মাকে ভয় পাচ্ছে। সেটাই মানে কিরকম মানে প্যাথেটিক না, মানে নিজের মাকে কেউ এভাবে ভয় পায়? এটা এখানে এরকমই হচ্ছে। এক্স্যাক্টলি। এবার ছেলে তো ওরকম ডিরেক্ট বোনকে গিয়ে বলতে পারবে না, কারণ দাদা নিজেও জানে যে এটা খুললে আমার মা আমার বোনকে কোনো না কোনোভাবে ক্ষতি করবেই। তো বোনকে গিয়ে বলছে তোর এরকম পাথর কবচ পড়তে ভালো লাগে? বাচ্চা মানুষও বলছে যে না আমাকে পরিয়ে রেখেছে, খুলে ফেল। বলছে আমাকে তো খুলতে বারণ করেছে ঠাম্মা, বলছে দে আমি খুলে দিচ্ছি। তো ওর দাদা কবচ খুলে রেখেছে, আর তারপরের থেকেই হচ্ছে ওর মাথায় হাত বোলাতে আসছে। এবার পুতুলের বাবা আবার কবচটাকে পরিয়ে দিল, আর কিচ্ছু কাজ হচ্ছে না, নষ্ট হয়ে গেছে, আর কোনো কাজ হচ্ছে না। পুতুলের আবার রাত্রেবেলা হলেই জ্বর আসছে, সারা রাত জ্বর থাকছে, সকালবেলা ঠিক হয়ে যাচ্ছে, আবার পুতুল হচ্ছে রোগা হয়ে যাচ্ছে। এই করতে করতে ওর বাবা জেদ করে গুরুজির কাছে নিয়ে গেল। সেই দিন রাস্তায় কত বাধা পেয়েছে। পুতুলের বাবা আমাকে বলছে বনি তোমার কোনো আইডিয়া নেই। আমি তখন একটাই কথা ভাবছি, আজকে যদি আমরা 2 বাবা মেয়ে মরে যাই তাহলে মরে যাবো, কারণ আমরা যেদিনকে কবর খুঁড়েছিলাম নিজেদের জন্য সেদিনকেই তো মরে যেতাম, কিন্তু সেদিনকে যখন মরিনি তাহলে কিছু বছর যদি বেঁচে থাকি তাহলে আজকে যদি মৃত্যু হয় তাহলে হোক, কিন্তু যাবই।
মনের জোর কিন্তু সব থেকে বড় জোর, যেটা আমি সবসময় বলি। এক্স্যাক্টলি। এই মনের জোরটা নিয়ে গেল। গুরুজি বলল যে ঠিক আছে আমি বেঁধে দিচ্ছি, বাড়িও বেঁধে দিচ্ছি, এবার হয়তো তোদের বাড়িটা আমি ঠিক করতে হয়তো পারবো, বা আমি করে দিচ্ছি। খুব এতদিন করেননি কেন? যতবার উনিও হচ্ছে যেতে যাচ্ছিলেন, ওনারও হচ্ছে কি বলবো, উনি একটা কথা বলছিলেন যে এই বাড়িটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। একটা না সময় থাকে জানো তো, যে সময়ের আমরা চাইলেও কাজ করতে পারি না, যে সময় আমরা চাইলেও কাজ করতে পারি না। তো তখন গুরুজি বলছে যে তোমাদের এই মুহূর্তে আমি কিছু দিনের জন্য বাড়িটা বাঁধিয়ে দেব, কিন্তু এটা পার্মানেন্ট নয়, আমি ওই বাড়ি থেকে তোমাদের বার করার জন্য বাড়ি বাঁধাবো, যাতে তোমরা এবার বেরিয়ে আসো ওই বাড়ি থেকে। ওরা যতবার অন্য বাড়ি কেনার কথা ভাবছে, যতবার যা কিছু করছে, কিছু তো হচ্ছেই না, এত বছর ধরে কিছু হচ্ছেই না, মানুষগুলো ঢুকে পড়েছে কিন্তু লাশ বেরোচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো এবার যথারীতি গুরুজি ওদের বাড়িতে যেদিনকে হচ্ছে আসলো, আসার পরে হোম যজ্ঞ যা কিছু করার সেই সমস্ত হচ্ছে যজ্ঞ করলো। যজ্ঞ করার পর বলছে যে এবারেও হচ্ছে আমি বলছি এই বাড়ি আবারও তোমরা হচ্ছে ছাড়তে পারবে না, তবে এই বাড়িতে আপাতত কিছু বছরের জন্য আমি স্থগিত রাখছি এই বাড়ি, যতদিন এই বাড়ির 12 বছর না কাটবে, মানে ওই যে মারা গেছে সে মারা যাওয়ার পরের বছর থেকে যতক্ষণ 12 বছর না হবে, এক যুগ যতক্ষণ না হবে, এই বাড়ি শুদ্ধ হবে না কিছুতে। আমি বাড়ি বাঁধন দিয়ে যাচ্ছি, কিন্তু এটা পার্মানেন্ট নয়, আমি প্রত্যেকে হচ্ছে বাঁধন দিয়ে যাচ্ছি, প্রত্যেকের শরীর বাঁধন দিয়ে যাচ্ছি, কিন্তু আমি এইটুকুনি বলে যাচ্ছি যে বাঁধন খুললেই কিন্তু অসুবিধা। আর ওর ছেলের দিকে তাকিয়ে বলে গেল যে মা যত বিভৎসতা ভাবেই তোমার কাছে আসুক না কেন, তুমি খুলো না, তুমি খুলো না। তো ওই ছেলেটা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল যে আমি এখানে থাকবো না গুরুজি, আমাকে বার করে দেন, আমি বাইরে পড়াশোনা করতে যাবো। বললো যে সেটা আমার হাতে নেই, সেটা আমার হাতে নেই, কিন্তু তোমাদের কিছু হবে না, আমি করে দিচ্ছি। এই সমস্ত বলে গুরুজি হচ্ছে চলে গেলেন, এবং গুরুজি হচ্ছে তারপরে সত্যি কথা বলতে, আর তারপরে ওদের বাড়ি, মানে ওদের আর কিছু হয়নি, বাড়ি একদম ঠিকঠাক হচ্ছে রয়েছে। কিছু বছর পরে, আবার কিছু বছর পরে, এই 2018-19 কথা বলছি, ওই সময় এবার ওদের একটা জিনিস বুঝতে পারছে না, বাড়িটা একটু হালকা হালকা হচ্ছে লাগছে। একজন এসে বলছে যে দাদা শোনো না, কি বলে হচ্ছে তোমাদের পজিশনটা খুব ভালোই হচ্ছে রয়েছে, হ্যাঁ, তো তোমরা কি বাড়িটা যদি কখনো বিক্রি করতে চাও তাহলে আমাকে বলো। উনি আবার কলকাতার মানুষ, হ্যাঁ, উনি ওখানে গিয়ে, ওদের বাড়িটা খুব সুন্দর বাড়ি, তো বলছে তোমরা তো হচ্ছে অনেকজনকে বলে রেখেছে, আর ওরা তো বলেই মানে রেখেছে, এত বছর ধরে ওরা বাড়ি বিক্রি করার জন্য উঠে পড়ে লেগেছে। তো ওই লোক বলছে যে যদি তোমরা কখনো বাড়ি বিক্রি করো তাহলে আমাকে একটুখানি বলবে। তো এবার ওরা ভাবছে সুবর্ণ সুযোগ, এটা ছাড়া যাবে না। তো ওরা কিন্তু বলেই দিল এই বাড়িতে একটু প্রবলেম রয়েছে, তোমার কোনো কিছু অসুবিধা নেই তো? বললো যে না না, কোনো অসুবিধা হচ্ছে নেই, আমি হচ্ছে নাস্তিক মানুষ, আমি এই সমস্ত বিশ্বাস করি না, ভগবানেও বিশ্বাস করি না, আমি হচ্ছে ভূতেও বিশ্বাস করি না। তো ওনারা বললেন যে আর একবার ভেবে নাও, কিন্তু ওরা কিন্তু কিছু না জানায়নি এরকম কিন্তু কিছু না, আর এমনিতেও ওরা যদি কিছু নাও জানাতো পাড়ার প্রতিবেশীরা হচ্ছে বলেই দিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই মানুষটি বললো যে হ্যাঁ হবে। এবার ওই মানুষটা মাপঝোপ করাতে মানুষ নিয়ে এসেছে, মাপঝোপ করাতে যখন মানুষ নিয়ে এসেছে, তখন ওই মানুষগুলো যখন মানে মাপবে, কোথা থেকে একটা কালো কুচকুচে সাপ এসে যে মাপছিল, ঠিক আছে, তার পায়ে ছবল মারে, এবং সঙ্গে সঙ্গে ওখানকার মানুষজন বলে আপনি কেন হচ্ছে এই বাড়ি নিচ্ছেন? তখন সবাই ওদের এগেনস্টে, কেন এই বাড়ি নিচ্ছেন? ওই লোক বলছে এটা হওয়ার ছিল তাই হয়েছে। এই সমস্ত করতে করতে ওই লোককে নিয়ে চলা, তারপরে উনি ওই বাড়ি নেবে হচ্ছে বলেছেন। তো এই সমস্ত যেতে যেতে ওর ঠাম্মা বলছে যে দিয়ে দে এই বাড়ি দিয়ে দে, যখন এত পছন্দ হয়ে গেছে দিয়ে দে এই বলছে। বলতে বলতে ওর জেঠু ঠিক করলো যে তোদের এত অসুবিধা হচ্ছে, যদি কিছু হয় আমারে হবে, আমি হচ্ছে ওই লোকের সাথে আবার কথা বলে সব কিছু সেট করছি। শিলিগুড়ি কোর্টে ওদের হচ্ছে রেজিস্ট্রি হবে সেদিনকে হচ্ছে যেদিনকে সকালবেলা হঠাৎ করে যে ওদের ঘর, মানে ওই বড় জেঠির যে ঘর, সে ঘরের দরজা বন্ধ। তো অনেকক্ষণ ধরে ডাকছে, আসছে না, কারণ বেরোতে তো হবে, কোর্টে যেতে হবে।
দরজা খুলছে না 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 3.5 ঘন্টা পরে দরজাটা ভাঙা হলো, দেখলো যে হচ্ছে উনি গলায় দড়ি দিয়ে দিয়েছে। কে? বড় জেঠু। এবার ঠাম্মা বলছে, হে ভগবান, এ কি হলো? গুরুজি তো বলেছিল বাড়ি বাঁধন রয়েছে। এবার আবার হচ্ছে সবাইকে জিজ্ঞাসা করছে, বাড়ির মধ্যে তোমরা কিছু করেছো? এবার ওর আবার ওই ছেলে যে হচ্ছে কবচ খুলে দিয়েছে, সে এবার বাবাকে তো জড়িয়ে ধরে কাঁদতে বলছে, আমাকে বাবা ক্ষমা করে দাও। আবার সবাই বলছে, আবার তুই কি করেছিস? বলছে, আমি মানতে পারছিলাম না, কারণ ছোটবেলা থেকে আমি বারবার হচ্ছে দেখেছি, মানে ওর মাও না ওর কাছে আসতো, বড় জেঠি ওর ছেলের কাছে আসতো, তো বলছে আমি আর মাকে যেহেতু দেখতে পাচ্ছিলাম না, সেহেতু আমি কিছুদিন যাবত আমার কবচটা খুলে রেখেছিলাম। পাগল নাকি? এবং ওর মা এসে বলছে যে, মানে ওর বাইরে ওর মা বলছে, খুলে দে, এটা খুলে দে, ঘরটা খুলে দে। রাতের অন্ধকারে ওই ছেলেটা নাকি যেখানে আমরা বাস্তু ঘর পুতাই, সেই বাস্তু ঘরটা তুলে ফেলে দিয়েছে। বাড়ি তার মানে খুলে গেল। মানে বুঝতে পারছো? বুঝতে পারছি। তো এই ঘটনা হওয়ার পরে তো ওকে পাড়ার লোকেরা, মানে বাড়ির লোক কি মারবে, পাড়ার লোকেরা ওকে মারছে। বলছে যে মরে গেছে সে মরে গেছে, তোর মা কি তোর কথা ভেবেছে? যে তুই হচ্ছে মানে এতগুলো, মানে প্রথমে তোর বোনের হচ্ছে এরকম হচ্ছে, তোর বাবা দেখ আজকে এরকম ভাবে হচ্ছে তোর বাবা চলে গেল। ছেলেটা তো হাউমাউ করে কাঁদছে, কাঁদলে তো আর পাবে না। তো আর একটা যে ওর ভাই রয়েছে, সেই ভাই বলল যে হচ্ছে এটা তুই ঠিক করলি না। এই সমস্ত ভাই বিবাদ হলো। এই সমস্ত হতে হতে ওরা একটা জিনিস মেনে নিল যে এটা আমাদের ভাগ্য, আর কিচ্ছু করার নেই। এবং প্রত্যেকটা ঘটনা না এদের বাড়িতে ঘটছে কেমন ভাবে, যে বাড়ির ভেতরেই শত্রু, কেউ না কেউ ভুল করছে, মানে বাড়ির মধ্যেই ভুল করছে, বাড়ির মধ্যেই ঠিক করছে, এরকমই দেখো চলছে। এখানে বাইরে থেকে কেউ কিন্তু কিছু এসে করে দিচ্ছে না, বাড়ির লোকেরাই সব কিছু করছে। এই সমস্ত হতে হতে এদের বছর কাটলো। একটা টাইমের পরে 2021-এর দিকে আবার গুরুজির সাথে এরা যোগাযোগ করেছিল, তার মাঝখানে এরা আর যোগাযোগ কিচ্ছু করেনি, কারণ এদের বিশ্বাসটাই চলে গেল যে আমাদের বেঁচে থাকলে বেঁচে থাকবো, না বেঁচে থাকলে আর দরকার নেই, এরকম ভাবেই হচ্ছে থাকবো। তো গুরুজির সাথে দেখা করলো। সেই সময় গুরুজি বাইরে হচ্ছে ছিলেন, গুরুজির যে শিষ্যরা হচ্ছে ছিল, তো সেই শিষ্যরা বলল যে গুরুজি এখন হচ্ছে বাইরে রয়েছেন, তো বললো আমাদের সাথে একটু গুরুজির কথাবার্তা বলিয়ে দিতে যদি পারো। তো তখন গুরুজি বললেন যে শোনো, আমি কোনোদিনই তোমাদের এই কেসটাকে বড় করে দেখিনি এরকম নয়, কিন্তু আমার মনে হয় এই কেসটাতে প্রচুর সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে। এবং আমি বাইরে রয়েছি, আমার পক্ষে মানে সবথেকে বড় কথা হচ্ছে তোমাদের বাড়িতে যা যা ঘটনা হচ্ছে ঘটে, আমি গিয়ে জিনিসটাকে ঠিক করার থেকে যার ধৈর্য রয়েছে এবং যাকে তোমরা সবসময় পাবে, আমি এমন একজনের হচ্ছে খোঁজ দিচ্ছি, তোমরা তার কাছে যাও। এটা ভেবো না যে হচ্ছে তার কাছে আমি তোমাদেরকে হচ্ছে গা থেকে কোনো কিছু ঝাড়িয়ে দিলাম যে তোমরা বারবার করে আসছো। আমি শুধু একটাই কথা বলতে চাই, যে যেমনভাবে হ্যান্ডেল করবে জিনিস সেইভাবে তাকে আমি হচ্ছে জিনিস দিই। তো আমারই হচ্ছে বন্ধুর নাতনি হয়, তোমরা ওর কাছে যাবে, কোনো ফোনে কথা বলবে না, তোমরা গিয়ে ওর সাথে যোগাযোগ করে পুরো ঘটনাটা হচ্ছে বলবে। এবং ওর কাজ, ও এসে কাজ করে, ওর থেকে কাজ করে। আর আরেকটা জিনিস, গুরুজির না মানে এই যে প্যারানর্মাল কেস নিয়ে উনি বেশি কিন্তু কাজ করেন না, ঠিক আছে? ওনার কাজ হচ্ছে উনি দীক্ষা হচ্ছে দেন, উনি হচ্ছে মানে উনি একটু এইগুলোর থেকে বিরত থাকে, যে কারণের জন্য বারবার করে বলছে, উনি বারবার করে আসছিলেন এবং শান্তির কথা উনি বলছিলেন। তো উনি বললেন যে যার কথা আমি বলছি তার কাছে যাবে, তার কাজই হচ্ছে এই সমস্ত নিয়ে। এবং
আমার মনে হয় যে তাকে কিছু, তোমরা এত কিছু যে বলছো, তো সে তোমাদের সাথে কথাবার্তা বললে বোঝা যাবে যে এটা সমস্যাটা কি থেকে কি হলো না হলো। তো এই পুরো ঘটনাটা নিয়ে ওরা এসেছিল আমার কাছে 2022-এ, 2021-এ বললাম যে গুরুজির কাছে গেছিলো, তার পরের বছরই আমার কাছে এলো, মনে হয় সম্ভবত নভেম্বর ডিসেম্বরে গুরুজির কাছে গেলেন, আর তারপরে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারিতে আমার কাছে হচ্ছে এলো ওনারা। তো এবার যখন এলেন, এই পুরো ঘটনাটা কিন্তু আমার কেস নয়, এই ঘটনাটা পুরো এতক্ষণ আমার গুরুজির কেস বলেই আমি ধরবো। তো যখন পুরো ঘটনাটা বললো, ঘটনাটা আমি শুনলাম, শুনে আমি মনে ভাবলাম যে 1987 সালের কেস 2021 অবধি, মানে অনেকটা লং, অনেকটা বিশ্বাস অবিশ্বাস এর মধ্যে রয়েছে। স্পটে এখনো পর্যন্ত যাইনি, শুধু মেয়েটাকে দেখছি, ঠাম্মাকে দেখছি, বাবাকে দেখছি, আর ক্যারেক্টারগুলোকে দেখতে পাবো না জানি খুব ভালো করে। আমি তখন বললাম, বেশ, মাটি নিয়ে এসেছেন? বলে এনেছি। বললাম রেখে যান, দেখে বলতে লাগবে। এই অবধি ছিল এই কেসটা। এবার 2022 থেকে 2026 এটা চলছে, কিন্তু 2025 অবধি এই কেসটা আমি রান করিয়েছি এবং 2028 অবধি এই কেসটা চলবে, এটা আমার প্রেডিকশন। আমি হাজার কিছু করি, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কেউ চলে আসুক, একমাত্র মহাকাল না চাইলে এটা কখনো 2028-এর আগে শেষ হবে না। কেন শেষ হবে না সেটাও বলে দিচ্ছি, কারণ আমার প্রথম প্রশ্নই ছিল ঠাম্মার কাছে যে 1987 সাল থেকে আপনার বাড়ির এমন কি অভিশাপ ছিল যে কারণের জন্য হচ্ছে মেয়ে হতো না, যে ছেলেই হতো। এটা নিয়ে আমরা ফার্দার কথা বলবো, যেখানে কেসটা তোমার কাছে এলো। আজকের এই সম্পূর্ণ ঘটনাটি সত্যি অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ছিল। আপনারা জানলেন কিভাবে এক অজ্ঞাত অভিশাপ ধীরে ধীরে ধ্বংস করে দিয়েছিল একটা সম্পূর্ণ পরিবারকে, আর কিভাবে সেই পরিবারের জীবিত মানুষেরা আজও বয়ে নিয়ে চলেছেন সেই অভিশাপের ভয়ঙ্কর ফল। আমি ঘটনাটার শুরুতেই বলেছিলাম, এরকম বহু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এর আগে, যেখানে অদ্ভুত কিছু শক্তি, আনএক্সপ্লেন্ড ঘটনা বা ভয়ঙ্কর পরিস্থিতির কারণে একটা ফ্যামিলি ধীরে ধীরে চোখের সামনে শেষ হয়ে যাচ্ছিল। আর সত্যি বলতে এই ঘটনাটার সাথে আমি ব্যক্তিগতভাবে খুব রিলেট করতে পারছি, কারণ আমি ব্যক্তিগতভাবে বুঝতে পারছি এই পরিবারটির সাথে কতটা প্রবলেমেটিক ব্যাপার স্যাপার ঘটেছে, আর তাই জন্যই হয়তো তারা এখনো সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারেননি। এর পরবর্তী পার্টে আপনারা জানতে পারবেন কোন অজ্ঞাত অভিশাপের কারণে একটা সুস্থ হাসি খুশি পরিবার ধীরে ধীরে একটা শ্মশানে পরিণত হয়েছিল, কেন কোনো মেয়ে সন্তান জন্মাতো না এই পরিবারে, আর মেয়ে সন্তান অর্থাৎ পুতুল জন্মানোর পর কেন এই মৃত্যুলীলা শুরু হলো। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এই ঘটনার পার্ট 2 চান কিনা সেটাও জানাবেন। আর হ্যাঁ, একটা কথা বলি, আপনারা যারা যারা আমার সাথে এরকমই ঘটনা শেয়ার করতে চান অথবা আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নাম্বারটি আপনার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম কমেন্টে পেয়ে যাবেন। কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।